আচ্ছা দেখো, প্রথমে আদিম এবং কৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ। ভালো করে কোশ্চেন পড়ো। কে ব্ল্যাকবোর্ড বলছিল তখন? ভালো করে আগে কোশ্চেনটা পড়ো, কি বলছে। ম্যাম পাঠ্যপুস্তক। অবশ্যই পাঠ্যপুস্তক। বুঝতে পেরেছো? বলছে আদি এবং অকৃত্রিম, কৃত্রিম নয় অকৃত্রিম শিক্ষা সহায়ক উপকরণ, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক। আর পড়ানোর জন্য এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয় বাকিগুলো। পরেরটা দেখো, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি কোথায়? বলো। এই শিক্ষার্থীদের কাছে। বলছে শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি। কি বলেছে বলেছো? এটা কি লেখা আছে এইখানটা? পড়ো কি লেখা আছে, কি বানান লিখে আছে। শিক্ষণ, শিক্ষকের কাছে। শিক্ষকের হ্যাঁ, কাছে তাহলে হবে এটা। যে কোনো শিক্ষকের কাছে। তাহলে কি বলছে দেখো, যে শিক্ষণ সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তক সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কার কাছে? না, যে কোনো শিক্ষকের কাছে নয়। সব শিক্ষকই মোটামুটি পাঠ্যপুস্তকের ধারণা জন্মায়, কিন্তু নতুন যারা চাকরি পাবে নতুন শিক্ষকের কাছেই গুরুত্ব সবচেয়ে বেশি, বুঝেছো? কারণ সেই শিক্ষককে পাঠ্যপুস্তকটা আয়ত্ত করতে সময় লাগবে না, সেই শিক্ষককে পাঠ্যপুস্তক আয়ত্ত করতে অনেক সময় লাগবে, তবে তো সেই ছাত্রছাত্রীদেরকে পড়াবে। তুমি এখন স্কুলে চাকরি পেয়ে গেলে, তুমি জানোই না ক্লাস 3-4 এর বাচ্চাকে কি পড়াবে। তাহলে তোমাকে কি করতে হবে? পাঠ্যপুস্তকটা আগে আয়ত্ত করতে হবে, তবে তো তুমি পড়াতে পারবে। কিন্তু যারা টিউশন পড়ায় ধরো 3-4 এর, তারা কিন্তু অলরেডি জানে। তাহলে পাঠ্যপুস্তকের গুরুত্বটা যখন নতুন চাকরি পাবে নতুন শিক্ষকের কাছে গুরুত্ব। পরেরটা দেখো, পাঠ এককগুলি সংগঠিত ভাবে পাওয়া যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোথায় পাওয়া যায় বলো। এখানটা পড়ো কি লেখা আছে। ম্যাম পাঠ্যক্রমে। কি লেখা আছে পড়ো আগে। পাঠ এককগুলি সংগঠিত ভাবে পাওয়া যায় কোথায়? পাঠ একক মানে কি? পাঠক্রম মানে তো সূচিপত্র। পাঠ একক পাঠ একক মানে কি বলতো? যেমন ইতিহাস, ভূগোল। হ্যাঁ, পাঠ্যপুস্তকে। বুঝতে পেরেছো? বিভিন্ন সাবজেক্টের বই। পরেরটা বলো, কোনো পাঠ্যপুস্তক স্বয়ংসম্পূর্ণ নয়। এই তথ্যটা ঠিক না ভুল, না আংশিক সত্য, না মিথ্যা? আংশিক। সবাই বলার চেষ্টা করো, ক্লাসে তো সবাই আছো, বলো। ভুল হোক তবুও বলো। স্যার এটি একটি সঠিক তথ্য। হ্যাঁ, এটি একটি সঠিক তথ্য। কেন? না, তার কারণ আমি বলে দিচ্ছি দেখো, যে কোনো পাঠ্যপুস্তক স্বয়ং সম্পূর্ণ নয়। আরে ভুল ত্রুটি তো সব কিছুতেই থাকবে না, সেটা কি স্বয়ং সম্পূর্ণ হতে পারবে? তারপরে দেখো পরের কোশ্চেন, শিক্ষাদান প্রক্রিয়া কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিত ভাবে পাওয়া যায়। বলো, কোথায় পাওয়া যায়? ভালো করে কোশ্চেন আগে পড়ো কি বলছে। বলো কি হবে। বলছে শিক্ষাদান প্রক্রিয়া কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিত ভাবে পাওয়া যায় কোথায়? শিক্ষকের পাঠ পরিকল্পনায়। শিক্ষাদান প্রক্রিয়া কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিত ভাবে তুমি এই যে এইটা যে বলে দিলে শিক্ষকের পাঠ পরিকল্পনায়, কখনো সরকারি বই খুলে দেখেছো? সরকারি বইয়ের পিছন দিকে দেখবে লেখা আছে যে জানুয়ারি মাসে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ পড়ানো হবে, তারপর ফেব্রুয়ারি মাসে তৃতীয় এবং চতুর্থ পাঠ পড়ানো হবে। তাহলে পর্ষদের নির্দেশিকায়। তাহলে কোথায়? পাঠ্যপুস্তকের পিছনে। বুঝতে পেরেছো? পাঠ্যপুস্তক কোথাও সরকারি বই যদি কারোর থাকে ঘরে, খুলে দেখবে না, 5, 6, 7, 8 যে কোনো ক্লাসের বই খুলে দেখবে পিছন দিকে আছে।
পরেরটা, পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি কিরকম হবে? পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি কিরকম হবে? শুধু একটা প্রশ্ন করে দিলেই তো হবে না, তার কি থাকতে হবে? স্যার তথ্য তথ্য নির্ভর। নির্ভর। হ্যাঁ, তথ্য থাকতে হবে। যেমন ধরো আমি বলে দিলাম যে সালোক সংশ্লেষ কাকে বলে। সালোক সংশ্লেষ এই প্রক্রিয়াটিকে বলা হয় সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে তো আমাকে জানতে হবে। তার মানে তথ্যটা আগে আমাদেরকে জানাতে হবে, তারপরে আমি কিন্তু সেটার সংজ্ঞাতে আমি মানে সংজ্ঞাটা বুঝে নিয়ে সেটা সম্পর্কে জানতে পারবো। পরেরটা দেখো, 7 নম্বর প্রশ্নটা বলছে পাঠ্যপুস্তকে কি পাওয়া যায় বলো? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়, সমস্ত প্রশ্নের কিছু উত্তর পাওয়া যায়। ভালো করে পার্থক্য দেখো প্রত্যেকটা লাইনের। কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়, কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় না। তাহলে কোনটা হবে? পাঠ্যপুস্তকে বলেছে হ্যাঁ, সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। কারণ দেখো একটা কোশ্চেন তোমাকে পাঠ্যপুস্তকের ভিতরের থেকেই তো অনুশীলনটা তৈরি হয়। তাহলে অনুশীলনীর যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর কোথায় থাকবে? না পাঠ্যপুস্তকের ভিতরে থাকবে। পরেরটা বলো, বহুধা মাধ্যমের ব্যবহারের সুবিধা হলো বলো? বহুধা মাধ্যমের ব্যবহারের সুবিধা। আচ্ছা দাঁড়াও, এটা 12 পেজ চলে গেছে। আর পেজটা কোথায় গেল? এই যে 9 এর এইখান থেকে বলো। শিক্ষার্থী যে সময় মেনে যে সময় মনে করে হচ্ছে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, তা হলো কি বলো? তা কোথায় দেওয়া আছে? প্রশ্নটা আগে পড়ো এইটা। ম্যাম অপশন গুলো দেখা যাচ্ছে না ঠিকঠাক করে। সব ও দেখা আচ্ছা, যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে। এই তো দেখা যাচ্ছে, দেখো বলো। স্যার অপশন সি শিক্ষার্থী ম্যাম। শিক্ষার্থী ভালো করে আগে কোশ্চেনটা পড়ো। যে এ বলছো সেও পড়ো, আর যে সি বলছো সেও পড়ো, ভালো করে আগে বুঝে বলো। বলছে শিক্ষার্থী যে সময় মনে করে যে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, তা হলো কোথায়? না শিক্ষার্থী যখন দেখে পুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দেওয়া আছে। তারপরের অপশনে বলছে যে শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান। তারপরে বলছে যে শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় হচ্ছে নম্বর পাওয়া যায় না। তারপরে দেখো বলছে যে শিক্ষার্থী যখন দেখে যে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে পাঠদান চলে। বলছে শিক্ষার্থী যে সময় মনে করে, কোন সময় মনে করে এই কথাটা? যে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার। স্যার ডি এরটা হবে। অপশন ডি। দেখো কি বলছে অপশন ডি এ। তাহলে কি বলছে? শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পাঠদান চলে। তাহলে অপশন এটা কেন হলো না? যে শিক্ষার্থী যখন দেখে যে পাঠ্যপুস্তকের মধ্যেই সঠিক উত্তর দেওয়া আছে, বুঝেছো? এইটা হবে উত্তর। কেন না? তার কারণ হচ্ছে কি, যখন একটা প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হলো, সে যখন বইয়ের লাইনটি ঠিক মতো বিজ্ঞানের ধরো সংজ্ঞা লিখছে, যেমন ধরো আমি কথার দ্বারাই বলছি, যেমন ধরো আইজ্যাক নিউটনের কোনো সূত্র লিখছে, বা তখন কি করছে না, সূত্রটা হুবাহু কিন্তু তাকে লিখতে হবে, ওইখানে বানিয়ে লিখলে হবে না। তার মানে কি, সে দেখছে তখন যে যে পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়া আছে, অর্থাৎ কি সেখান থেকে যদি একটু কোনো ভুল লিখে দেয় তাহলে তো কেটে দিবে বিজ্ঞানের জিনিস। তাহলে কি হবে? তাহলে তাকে মনে রাখতে হবে যে পাঠ্যপুস্তকে যা দেওয়া আছে সেটা একমাত্র সঠিকই দেওয়া আছে, আমাকে সেই সঠিকটা শিখে নিয়েই এগিয়ে যেতে হবে। তারপরেরটা দেখো, পাঠ্যপুস্তক রচিত হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো? পাঠ্যপুস্তক রচিত হয় নির্দিষ্ট ক্রম অনুযায়ী, পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, শিক্ষক বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী।
শিক্ষার্থীর স্যার বয়স অনুযায়ী। শিক্ষার্থীর বয়স অনুযায়ী। হ্যাঁ, শিক্ষার্থীর বয়স অনুযায়ী। ভালো করে দেখো কি লেখা আছে, বলছে পাঠ্যপুস্তক রচিত হয়। বি স্যার ম্যাডাম বিদ্যালয়ের অপশন নির্দেশ অনুযায়ী। না ম্যাডাম অপশন এ। দেখো বলছে পাঠ্যপুস্তক রচিত হয় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, না হচ্ছে পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, না প্রথম কথা হচ্ছে অপশন বি তো কোনো মতেই হবে না, বুঝেছো? অপশন বিটা পর্ষদ এবং বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী না। পাঠ্যপুস্তক কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের বয়স অনুযায়ী হ্যাঁ সিএরটা হতে পারে। তারপরে দেখো শিক্ষক বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী, মানে ডিএরটাও হবে না, তাহলে এ নয় সি। তাহলে ভালো করে আবার একবার প্রশ্নটা পড়ি দেখো, যে পাঠ্যপুস্তক রচিত হয় বলছে। পাঠ্যপুস্তক রচিত, দেখো একটা কথা বলি, যে যখন পাঠ্যপুস্তক রচনা করা হচ্ছে তখন পর্ষদ কি করছে জানো তো, একটা পাঠ্যক্রম তৈরি করছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীদের জন্য একটা করে পাঠ্যক্রম তৈরি হয়, এবং সেই পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু কি করে না, সে পাঠ্যপুস্তক রচনা করে। তুমি যদি তোমার আমি এটা মানে খারাপ ভাবে নিও না, তোমার ধরো বয়স, আমি কথার দ্বারা বলছি, তোমার 10 বছর বয়স, তুমি ক্লাস 2-তে পড়ছো, 10 বছর বয়সে কি তোমার ক্লাস 2-এ পড়ার তুমি যোগ্য? আগে বলো, প্রথম কথা এটা বলো। 10 বছর বয়সে কি আমরা ক্লাস 2-তে পড়তে পারি? পারি কি? বলো। না স্যার না। না না ম্যাম। ম্যাম, না ম্যাম। কেন পারি না? না কারণ একটা বয়সও তো ব্যাপার আছে। আমি আমার আমার হয়তো বাবা বা মা যে বলে করোনা গেল, ঠিক আছে, আমি তো দেখছি আমাদের এখানে পাড়াতে করোনার যে 2 বছর 3 বছর যে গেল, বাচ্চাকে স্কুলে ভর্তিই করেনি, এখন স্কুলে ভর্তি করছে। তাহলে কি দেখা যাচ্ছে, যে তার কিন্তু 3 বছর কিন্তু অলরেডি লেট হয়ে গেল স্কুলে ভর্তি, এবং সে যে ক্লাসে ভর্তি হলো সেই ক্লাস থেকে সে যে পড়া শুরু করছে, সে কিন্তু অলরেডি তার তার 3 বছর আগের যারা, মানে তার বয়সী যারা স্টুডেন্ট, তারা কিন্তু অলরেডি 3 ক্লাস এগিয়ে গেল। অর্থাৎ কি এখানে দেখতে পাচ্ছি, না পাঠ্যপুস্তক রচিত কখনোই শিক্ষার্থীর বয়স অনুযায়ী হবে না, সেটা সবসময় কি হবে না, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী হবে। বুঝতে পেরেছো কথাটা? হয়তো অনেকে এই সিএরটা করে দিবে, কিন্তু তোমরা ভেবে দেখবে প্রশ্নের উত্তরগুলো, যে চট করে এই উত্তরটা দাগ দিয়ে দিলাম না তা নয়, আগে পড়বে যে সত্যি হবে কি, এটা বিচার করে দেখবে, তবেই কিন্তু উত্তর দিবে। কারণ আমি বাংলার পেডাগোগির ক্ষেত্রে বলছি, প্রশ্নগুলো কিন্তু এইরকম তোমাদের বিতর্কমূলক থাকবে। পরেরটা দেখো, কি বলছিলে বলো, কি বলছিলে? ম্যাম বলছিলাম যে পাঠ্যক্রমটা তো শিক্ষার্থীর বয়স অনুযায়ী আগে পাঠ্যক্রমটা সিলেক্ট করবে, তারপরে তো সেটা পাঠ্যপুস্তক হবে। হ্যাঁ, বয়স অনুযায়ী কেন দেখো একটা কথা, ওই যে তোমাকে উদাহরণটা দিয়ে বললাম, যে ক্লাস না 10 ম্যাম, বছর বয়স, আমি সেটা না স্কুলে মানে ভর্তি করে দিলাম। কি দেখো, বয়স তো অবশ্যই ম্যাটার করে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে কি দেখতে হবে না, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। আরে বয়স অনুযায়ী তো পাঠ্যক্রমটাকে সাজিয়েছে, তাহলে পাঠ্যক্রমটাকেই আমাদেরকে নজর দিতে হবে, এবং সেই অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা করতে হবে। বুঝতে পেরেছো? আমি ইচ্ছা মতো তার বাচ্চাকে ভর্তি করে দিতে পারি না কখনো স্কুলে। ভর্তি করলেও সেটা আমার ব্যাপার, সেটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তার জন্য হ্যাঁ, আমি সেটাই পাঠ্যপুস্তক কিন্তু বলছি দায়ী যে নয়। হ্যাঁ, আমি সেটাই বলছি, কারণ ইন জেনারেল হুম। বয়সটা দেখে তারপরেই তো সেটা পাঠ্যক্রম হবে, আর সেই হ্যাঁ অনুযায়ী তো হ্যাঁ পাঠ্যক্রম হ্যাঁ, হবে। এবার দেখো পরের কোশ্চেন, 8-এর দাগেটা বলছে পুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয়, তবে শিক্ষক যা করবেন তা হলো কি? প্রথমে অপশন বলছি, দেখো শিক্ষার্থীদের সহজ করে বুঝিয়ে দেবেন, শিক্ষার্থীর হচ্ছে পঠন দক্ষতার উন্নতি করার চেষ্টা করবেন, কঠিন শব্দ ও গঠন ভিত্তিকে ভেঙে সহজ শব্দ ও সহজ গঠন রীতি খাতায় লিখিয়ে দিবেন, আর তারপরে হচ্ছে বলছে পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। দেখতে পাচ্ছ তো স্ক্রিনে, না কেটে গেছে? দেখতে পাচ্ছ তো ঠিকঠাক সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ বলো তাহলে কোনটা উত্তর হবে, আগে পড়ো প্রশ্নগুলো, তাড়াহুড়োর কোনো ব্যাপার অপশন নয়, ডি, ভালো করে পড়ো, ভালো করে মানে দেখো কি বলছে। হ্যাঁ, অপশন অপশন ডি ডি হবে উত্তর। কেন হবে তার কারণ আমি বলে দিচ্ছি, যারা বুঝতে পারলে না তাদের জন্য বলে দিচ্ছি। প্রশ্নটা কি বলছে, বলছে যে পুস্তকে লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয়, ধরো বইয়ে কোনো কিছু লেখার বর্ণনা দেওয়া আছে, তুমি হয়তো বুঝতে পারছো না, নাও পারো বুঝতে দেখবে যে অনেকে অনেকে আছে, আমি যখন ছোটবেলায় পড়তাম, অনেকে বিভিন্ন লেখকের বই ব্যবহার করতো, যেমন ধরো আমি বাংলার ক্ষেত্রেই বলি, যেমন প্রান্তিকের বই কিন্তু খুবই কঠিন, জটিল খুব ভাষা, আমরা সেই জন্য কি করতাম না হচ্ছে রায় মার্টিনের বই ব্যবহার করতাম ছোটবেলায়, বা মৌলিক পালের বই ব্যবহার করতাম। তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটাই, যে আমরা
দেখতাম যে ভাষাটাকে আমাকে তো বুঝতে হবে আগে, তবেই তো আমি উত্তর দিতে পারবো। আর আমি যদি পড়ে বুঝতেই না পারলাম, আমারও তো মানে গাম্ভীর্যপূর্ণ ভাষা লিখে উত্তরে ভুল লিখার কোনো দরকার নেই। তার তার প্রথম কারণ কি বলছে দেখো, যে পুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয়, তাহলে শিক্ষক যা করবেন, শিক্ষক কি কাজ করবেন বলছে, পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। ওই যে বললাম যে আমাকে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিতে হবে, তবেই তো আমি বুঝতে পারবো না। আমি যদি একটা বই ধরে নিয়ে বসে থাকি, তাহলে তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। এবার দাঁড়াও, 11 দাগে বলছে বহুধা মাধ্যমে ব্যবহারের সুবিধা হলো, ভালো করে দেখো, বহুধা মাধ্যমের ব্যবহারের সুবিধা হলো শিক্ষার্থী বহুধা- অনেক বেশি উৎসাহ পায়, একটি শিখন প্রক্রিয়ার সুবিধা হয়, একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যমের ব্যবহার করার সুযোগ থাকে, আর কি বলছে না শিক্ষকের পরিশ্রম অনেক কম হয়। ভালো করে দেখো, পড়ে যুক্তি দিয়ে বুঝতে হবে। এখানে কিন্তু দুটো উত্তর আছে এমন। ম্যাডাম বহুধা মাধ্যম কি? বহুধা মাধ্যম মানে বিভিন্ন মাধ্যমে পড়ানোর উপায়, এর পড়েছিলাম তো ক্লাসে। ও স্যার, ম্যাডাম অপশন এ হবে তাহলে। অপশন এ। হবে স্যার। হ্যাঁ ম্যাম, অপশন এ। দেখো কি বলছে, বলছে বহুধা মাধ্যমে ব্যবহারের সুবিধা, সুবিধা বলছে কি হয় না শিক্ষার্থীরা অনেক বেশি উৎসাহ পায়, শিক্ষকের হচ্ছে প্রশিক্ষণ প্রক্রিয়ার সুবিধা হয়, একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যমের ব্যবহার করার সুযোগ থাকে, আর কি বলছে না শিক্ষকের পরিশ্রম কম হয়। হ্যাঁ অবশ্যই ওই যে বললাম যে দুটো অপশন আছে, যে একই উত্তর হবে, প্রথম তো দ্বিতীয়টা তো হবেই না, ডিএর দাগেরটাও হবে না। বুঝতে পেরেছো? তাহলে হয় আমার অপশন এ হবে, নয় অপশন সি হবে। ভালো করে পড়ো প্রশ্ন। বলছে বহুধা মাধ্যমের ব্যবহারের সুবিধা রয়েছে। বহুধা মাধ্যম যদি আমরা ব্যবহার করি, একটি যন্ত্রের সাহায্যে বিভিন্ন বিষয়কে আমরা তুলে ধরতে পারি, তাই তো, তুলে ধরতে পারি তো, তার ফলে ছাত্রছাত্রীরা কি হয় না উৎসাহ পায়। প্রথম কারণ হচ্ছে এইটা, দ্বিতীয় যদি বলতো তখন কিন্তু এইটা উত্তর হতো। তাহলে প্রথমের সুবিধা হচ্ছে কি না, প্রথমে যেটার জন্য আমরা ব্যবহার করতে পারি, যে সুবিধাটা হয় সেটা হচ্ছে কি, একটা যন্ত্রের সাহায্যে বিভিন্ন বিষয় আমরা তুলে ধরতে পারি। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে উত্তর। তবে এইটা যদি তুলে ধরতে পারি তবেই তো উৎসাহ পাবে। তাহলে প্রথম কারণ হচ্ছে এইটা। বুঝতে পেরেছো না পারোনি বলো? হয়তো এইটা অনেকের মনে হতে পারে যে না এটা হবে না, সিটা এটা হবে। হ্যাঁ বলো, কি বলছিলে বলো? বহুধা মাধ্যমটা কি আর মনে হয়? আরে বহুধা মাধ্যম মানে বিভিন্ন প্রজেক্টর, জানো তো প্রজেক্টর, প্রজেক্টর গো প্রজেক্টর। প্রজেক্টরে আমরা কি করি না, কখনো আমরা দেখাচ্ছি কি, ধরো আমি পড়াচ্ছি, আমি দাঁড়া একটু বলতে দাও আমাকে। আমরা হচ্ছে পড়াচ্ছি, ধরো হচ্ছে ধুতরা ফুলের হচ্ছে কি বলবো, ধুতরা ফুলের বিন্যাসটা পড়াচ্ছি। তো আমরা প্রস্থচ্ছেদে দেখাচ্ছি, একবার একবার লম্বচ্ছেদে দেখাচ্ছি, দিয়ে আমরা কি করছি, পাশে ধুতরা ফুলটাকেও রেখেছি, মানে ধুতরা ফুলের একটা ছবিও রেখেছি, পাশে তার প্রস্থচ্ছেদ দেখাচ্ছি, আবার লম্বচ্ছেদটাও দেখাচ্ছি, দিয়ে দেখি আমি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছি, মানে বর্ণনা করছি। তাহলে আমি কি করলাম, একটা যন্ত্রের সাহায্যে বিভিন্ন ফটো আমরা ব্যবহার দেখালাম, তাই তো, 3 রকম ফটো দেখাতে পারলাম। তার মানে কি, বহুধা মাধ্যমের সুবিধা হচ্ছে এইটাই। আর ছাত্রছাত্রীরা তো উৎসাহ পাবেই। আমি যদি একটা বোর্ডে ছবি এঁকে পড়াই, তাতেও ছাত্রছাত্রীরা উৎসাহ পাবে। তার জন্য কিন্তু আমাকে উৎসাহটা কিন্তু মেন কারণ নয়, তোমাকে প্রধান কারণটা জিজ্ঞেস করছে, সুবিধাটা কি, প্রধান সুবিধাটা, সেইটা হচ্ছে উত্তর হচ্ছে ওইটা। এবার পরে 12 দাগেরটা বলো, ওয়েবসাইটে সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হলো। ভালো করে পড়ো কোশ্চেন, ওয়েবসাইটে সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হলো কি, সাহায্য নেওয়ার অসুবিধা কি না, প্রথম অপশনে বলছে যে প্রশিক্ষণ না থাকলে ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে সমস্যাজনক। ভালো করে দেখো, বলছে প্রশিক্ষণ যদি না থাকে তাহলে বলছে কি না ওয়েবসাইট ব্যবহার করা সমস্যাজনক। তারপরে দ্বিতীয় নম্বরে বলছে যে ওয়েবসাইটে তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না। তারপরে বলছে দেখো, ইন্টারনেট সংযোগের উপর একটি ব্যবস্থা হচ্ছে নির্ভরশীল। তারপরেরটা বলছে যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইটের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। ভালো করে অপশন গুলো পড়ো, প্রত্যেকটা অপশনই কিন্তু কাছাকাছি কাছাকাছি রয়েছে। তাহলে বিয়েরটা বলো হতে পারে কোনটা ম্যাডাম। হবে? হ্যাঁ বিয়ে ম্যাম অপশন সি হতে পারে। আচ্ছা, অপশন সি আর অপশন বি। আর কেউ কারোর কিছু মনে হচ্ছে কি বলো? ম্যাডাম বিয়েরটা বলছি। হ্যাঁ বিয়েরটা হবে, বিয়েরটাই উত্তর হবে। তার কারণ কি বলছে দেখো, প্রথম প্রশ্নটাকে ভালো করে পড়ো, যারা কি বললে উত্তর তাদের জন্য বলছি। বলছে ওয়েবসাইটে সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হলো,
ওয়েবসাইটে তো তোমার মতনই তো কেউ না কেউ তো সেখানে তথ্যটা দিচ্ছে, তাহলে তাদের তো ভুল হতেই পারে না। আমি যেমন কয়েকদিন আগে আমি পড়াচ্ছিলাম যে অন্নদা মানে কলেজের গ্রাজুয়েশনে পড়াচ্ছিলাম যে অন্নদা শঙ্কর রায়ের মানে গ্রন্থগুলো দেখছি যে বইয়ে দেবেশ আচার্যের বইতে একরকম লেখা আছে আর ওয়েবসাইটে দেওয়া আছে একরকম। আমি কোনটা ফলো করব? আমি তো আমার বইটা ফলো করব, যিনি লিখছেন, যিনি লেখক লিখছেন তার বই, কারণ তিনি বাংলার হচ্ছে মানে পিএইচডি এবং তিনি হচ্ছে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে এইচওডি। তাহলে তার বইটা তো আমি ফলো করবো না, আমি ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটা দেখবো? কোনটা দেখবো? তার মানে কি, যে তথ্য দিচ্ছে তাহলে সেই তথ্যটা নির্ভরযোগ্য নাও হতে পারে। আমি কি করলাম, সেই তথ্যটা কিন্তু আমি নিলাম না, আমি ওই বইয়ের লেখাটা কিন্তু নিলাম। আর তুমি বলছো না সিইসি এরটা, এই যে ইন্টারনেট সংযোগের উপর হচ্ছে এই ব্যবস্থা নির্ভরশীল, না কখনোই না। তার কারণ কি বলতো? না তার কারণ ভুল তো হতেই পারে না। ভুল হলে সেটা সংশোধন করার জন্য আমাদেরকে যেখান থেকে যেটা তার উৎস সেটাকে খুঁজে বের করতে হবে। আমি কি করলাম না, আমি বইটা খুঁজলাম, বইয়ে খুঁজে দেখলাম যে সত্যি এই নামগুলো আছে কিনা, দেখলাম যে নেই। সে না থাকার ফলে আমি কি করলাম না, ওই গুগলের ওইটা নিলাম না, আমি কি করলাম তখন বইয়ের থেকে অন্নদা শঙ্কর রায়টা স্টুডেন্টদেরকে পড়ালাম। তার মানে এইটার কারণে। এবার দেখো 13 নম্বর প্রশ্নটা বলছে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য। ভালো করে পড়ো, এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই option এটা B. পরীক্ষায় দিতেই পারে একদম শিওর। যদি সংশোধনমূলক অপশন প্রথম বি। থেকে কোশ্চেন দিতে পারে। কি বলছে আগে পড়ো ভালো করে, কি বলছে? হ্যাঁ অপশন এ হবে না বি হবে সেটা আমি পরে বলছি, কিন্তু আগে ভালো করে পড়ো কি বলছে। বলছে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য, কথাটা বলেছে কি না মূল উদ্দেশ্য, মূল। বলছে আমি অপশন গুলো বলছি দেখো, শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আলাদাভাবে সাহায্য করা, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষা দেওয়া, শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান করা। ভেবে বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আবারও বলছি এটা। ম্যাডাম বি হবে। বি হবে। ম্যাম অপশন একটা বি বলছি। ম্যাডাম। অবশ্যই অপশন বি, কারণ আমি তো পড়িয়েইছি তোমাদেরকে যে সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে। যারা ক্লাসে ছিলে না আবার বলছি শুনে নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে। যদি প্রশ্ন দেয় সংশোধনমূলক শিক্ষণ থেকে, তাহলে এই কোশ্চেনটা দিতেই পারে পরীক্ষায়। কি না সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে? ধরো একটা ক্লাসের মধ্যে মানে 50 জন ছাত্রছাত্রী আছে, তো প্রথম সারিতে কারা বসবে? যারা খুব ভালো স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা বসবে। মাঝের সারিতে তার থেকে একটু কম মেরিটোরিয়াস স্টুডেন্ট বসবে, যাদের হচ্ছে মানে বুদ্ধি একটু কম বা একটু অন্যমনস্ক টাইপের, মানে প্রথম সারির থেকে একটু পিছিয়ে পড়েছে তারা। এবং পিছন দিকে কারা বসবে? না দুষ্টুমি যারা করে এবং একদমই অন্যমনস্ক পিছিয়ে পড়া স্টুডেন্টরা বসবে। এবার ধরো স্যার ক্লাসে ভগ্নাংশের অঙ্ক করাচ্ছে, প্রথমের বেঞ্চের যারা বসছে, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, তারা কিন্তু বুঝছে। কিন্তু একদম পিছনের সারিতে গিয়ে দেখা যাচ্ছে কি ছেলেটা কোনো হয়তো খাতায় কাটাকুটি খেলছে, নাহলে জানলার দিকে তাকিয়ে আছে, নাহলে ঘুমিয়ে পড়ছে, নাহলে গল্প করছে, নাহলে টিফিন খাচ্ছে। তার মানে কি তারা অন্যমনস্ক, পড়াশোনায় অলরেডি তারা পিছিয়ে পড়ছে। এইভাবে একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তারা কিন্তু অলরেডি পিছিয়ে পড়ছে। এইভাবে পিছিয়ে পড়তে 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 দেখা যাবে কি না তারা প্রথম সারিতে যারা বসছিল তাদের থেকে বিস্তর পারা তাদের। তখন শিক্ষক কি করবেন না, এই মানে স্কুলের যে প্রধান শিক্ষক তার সাথে আলোচনা করে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে তাদেরকে মানে বেছে শনাক্ত করে তাদেরকে নতুন ভাবে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক বা শনি ও রবিবার যে কোনো সময়, শনিবার তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তারপরে দুটোর পরে বা রবিবার দিন তাদেরকে আলাদাভাবে ডেকে এনে কি করবে না ওই এক্সট্রা করে ক্লাস দেবে এবং এমন ভাবে তাদেরকে পড়াবে উৎসাহ সহকারে এবং এমন উদাহরণ দিয়ে পড়ানো হবে যাতে তারা কি করে না ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় এবং যারা মানে যাদের থেকে পিছিয়ে পড়ছিল তাদের সমসাময়িক হয়ে উঠতে পারে। এবং চেষ্টা করতে হবে, তাদেরকেও চেষ্টা করতে হবে। শুধু শিক্ষকের চেষ্টাতেই কিন্তু তারা উন্নতি করতে পারবে এটা নয়, তাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে। এবং এই কথাটা তোমরা মাথায় রাখবে যে যখন তারা আস্তে আস্তে দেখো 50 জনের মধ্যে একটা শিক্ষক যখন মানে ওই ছাত্রছাত্রীগুলোকে নজর রাখতে বেশি মানে সহজ না, ওই 5-6 জন আছে তাদের মধ্যে নজর রাখতে বেশি সহজ হবে? নিশ্চয়ই কম ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে লক্ষ্য করতে বেশি সহজ হবে। কারণ কি তাদের ভুল ত্রুটি শিক্ষক মহাশয় তুলে ধরবেন, তারা যাতে আরো ভালো করে প্র্যাকটিস করতে পারে এবং তাদের মধ্যেও কিন্তু একটা কি করবে উত্তেজনা বা ভয় কাজ করবে যে শিক্ষক মহাশয় আমাদেরকে এত গুরুত্ব সহকারে পড়াচ্ছে, আমাদেরকে পড়াটা কিন্তু শিখতেই হবে। তাহলে এর ফলে দেখা যাবে কি কিছুদিন এরকম ভাবে ক্লাস আলাদাভাবে তাদেরকে মানে ওই জিনিসগুলো
শিক্ষার্থীগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার পড়ানোর ফলে তারা কিন্তু প্রথম সারির যে শিক্ষার্থীরা বসছে তাদের সমসাময়িক, মানে আমি বলছি না একদম মানে তাদের মতনই হবে, তাদের কাছাকাছি চলে আসবে। এটাকেই বলছে না সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য। তাই এই প্রশ্নটার উত্তর বলছে কি, যে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য কি, না পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আলাদাভাবে সাহায্য করা। যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আলাদাভাবে সাহায্য করতে হবে। বুঝতে পেরেছো? যারা বুঝতে পারলেনি, দেখো পরের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। পরেরটা যেগুলো বলছি ভালো করে পড়বে, এই কোশ্চেন গুলো দেখবে পরে আবার পিডিএফটা বের করে, ঠিক আছে? দেখো পরের কোশ্চেনটা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত হয় কিভাবে হয়? দেখো, শ্রেণীকক্ষের পর্যবেক্ষণের পর, অপশন ডি। শিক্ষার্থীদের অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, বরাবর শিক্ষার্থীদের প্রশ্ন করার প্রবণতা দেখে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ইন্টারেস্টিং কোশ্চেন, বলো কোনটা হবে? অপশন ডি। অপশন ডি। হ্যাঁ দেখো, প্রথম অপশনটা কি বলছে আগে যারা না মানে বুঝতে পারলে না তাদের জন্য আমি বলছি, যারা বলেছো ঠিক আছে, আমি যারা বুঝতে পারলে না তাদের জন্য বলছি। দেখো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করা হয়, মানে চিহ্নিত হয়, তাহলে কিভাবে করা হয়? না শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর। পরেরটা বলছে কি, না হচ্ছে শিক্ষার্থীদের অস্বাভাবিক আচরণ দেখে। প্রথম কথা হচ্ছে অস্বাভাবিক আচরণের ছাত্রছাত্রীরা তো মানে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে পড়বেই না, তারা তো কোথায় পড়বে? আগে পড়িয়েছিলাম, বলো কোথায় পড়বে? বলো, অস্বাভাবিক আচরণের ছাত্রছাত্রীরা কোথায় পড়বে? অ্যাবনর্মাল স্টুডেন্টরা কোথায় পড়বে? স্পেশাল স্কুলে পড়বে তারা, ঠিক আছে? স্পেশাল চাইল্ড তারা স্পেশাল স্কুলে পড়বে, তার মানে এখানে তারা পড়ছে না। তাহলে প্রথম বিয়ের দাগের অপশনটা কিন্তু একদমই হবে না, প্রথমেই কেটে দিবে। তারপরেরটা কি বলছে দেখো, যে বরাবর শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে। কখনো পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা শিক্ষককে কখনোই প্রশ্ন করবে না, এটা তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে অপশন সিটা একদমই হবে না। তারপরে কি বলছে দেখো, পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। অবশ্যই দেখো, আমি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা নিচ্ছি, কেউ অঙ্কে 1 পাচ্ছে, কেউ 0 পাচ্ছে, কেউ 10 পাচ্ছে, কেউ 15 পাচ্ছে 20 নম্বরের পরীক্ষায়। তাহলে আমি এখান থেকে কি বিচার করব, যে যারা 1 2 0 পাচ্ছে তারা একদমই কিছু শিখতে পারেনি, তাদেরকে একদমই আমি কিছু শিখাতে পারিনি, তার মানে কি তারা অলরেডি পিছিয়ে রয়েছে। কিন্তু যারা 15 পাচ্ছে বা 10 পাচ্ছে তারা কিন্তু মোটামুটি শিখেছে, তাদেরকে আমি শনাক্ত করবো না। আমি যাদেরকে একদম পিছিয়ে পড়েছে 10-এর বিলো মানে 10, তাদেরকে কিন্তু শনাক্ত করে আমি চেষ্টা করব কি, না তাদেরকে আরো উন্নতি করানো। তাহলে প্রথমে এই যে এই অপশনটা হবে, আর প্রথমটা তো হবেই না, কারণ হচ্ছে শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ করা ওইভাবে সম্ভব নয়। তাহলে হয়ে গেল পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এবার 15 দাগেরটা দেখো, পরীক্ষায় দেখা গেল যে বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। ভালো করে যুক্তি দিয়ে বিচার করে, এই কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। বলছে পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। এই সব শিক্ষার্থীদের জন্য যা করা উচিত তা হলো, ভালো করে পড়ো, কি করা উচিত? না কোচিং এর ব্যবস্থা করা উচিত, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা উচিত, না সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা উচিত, না ব্যাকরণের বিষয়ে বেশি মনোযোগ দিয়ে কথা বলা উচিত। অপশন ডি। অপশন ডি। ম্যাডাম অপশন ডি। ভালো করে পড়ো, কি বলছে? বলছে পরীক্ষায় দেখা গেল এক্ষুনি, তাহলে 14 প্রশ্নের সাথে 15 প্রশ্নের কি পার্থক্য রইলো? 14 প্রশ্নটা বললে অপশন সি। এই প্রশ্নটা কি বললো? 14 প্রশ্নটা যেখানে শেষ, 15 প্রশ্নটা সেখান থেকে শুরু, তাহলে কোন উত্তরটা হবে? একটু তো বুদ্ধি। অপশন সি ম্যাডাম, সংশোধনমূলক শিক্ষণ। পরীক্ষায় দেখা গেল, আবার পড়ে দিচ্ছি দেখো, হ্যাঁ সি তো হবে উত্তর। আমি সেই জন্যই তোমাদেরকে মানে বললাম আর কি। দেখো সি এর দাগেরটাই অপশনের উত্তর হবে। কেন হবে তার কারণ বলে দিচ্ছি। দেখো বলছে পরীক্ষায় দেখা গেল যে বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। ব্যাকরণে কম নম্বর পেয়েছে, ব্যাকরণে কম পেয়েছে, অঙ্কেও কম পেতে পারে, আমি দেখুন উদাহরণ দিয়ে বললাম তাই। তো ব্যাকরণে কম পেয়েছে, সেই সব শিক্ষার্থীদের জন্য কি করা উচিত? তোমরা যারা সি বলেছো একদম ঠিক বলেছো, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর যারা ডি বললে তাদেরটা কেন ভুল হলো সেটা আমি বলছি। দেখো, ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দিয়ে কথা বলা। না, কখনোই না। ব্যাকরণ বিষয়ে কি করে মনোযোগ দিয়ে কথা বলতে পারবেন? সেটা তো কখনোই তাদেরকে উন্নতি করাতে পারবে না। তাহলে তাদেরকে উন্নতি কখন করাতে পারবে? যখন তাদের ভুল ত্রুটিগুলো পর্যবেক্ষণ করবে সংশোধনমূলক ক্লাসে, তখনই কিন্তু শিক্ষক একমাত্র তাদের ত্রুটিগুলো কিন্তু তুলে ধরতে পারবে। বুঝতে পেরেছো তো? এরপরে দেখো 16 দাগের কোশ্চেনটা, এই 16 কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। 16 দাগের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, যাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে, ভালো করে দেখো, বলছে যাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে, তারা কারা? ভালো করে পড়ো, কি বলছে? শ্রেণীকক্ষে যারা পিছিয়ে পড়েছে তারা, বিদ্যালয়ে, অপশন এ। অপশন এ ম্যাডাম। দেখো কি বলছে, বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা, না শ্রেণীকক্ষের গড় মানে চাইতে অনেক যারা এগিয়ে আছে তারা, না বলছে এ বি দুটোই, কোনটা হবে বলো? অপশন এ। অপশন এ।
বলছে শিক্ষার্থী যাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে, শ্রেণীকক্ষে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্যই কি করতে হবে না সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই যে সংশোধনমূলক শিক্ষণে কিন্তু যারা হচ্ছে মানে কি বলবো মানে সকল স্টুডেন্টরাই কিন্তু অংশগ্রহণ করতে পারে, বুঝতে পেরেছো? সংশোধনমূলক শিক্ষণে সকল স্টুডেন্টরাই অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেটা স্টুডেন্টদের মানসিকতার উপর নির্ভর করবে। তারা চাইলে করতে পারে, কিন্তু শিক্ষক কি করবেন না আলাদা করে যাদেরকে শনাক্ত করছে তাদেরকে তো নিবে, কিন্তু কেউ যদি ক্লাসে আসে তাকে কি আর ক্লাস থেকে বের করে দিবে? সেও করতে পারে ক্লাস, সে হয়তো মানে রিভিশন দিতে পারে সেই জিনিসটার উপরে, বুঝতে পেরেছো? কিন্তু অপশন এটাই হবে উত্তর, আমি তোমাদেরকে বলে দিলাম এই উত্তরটা। অনেকের উত্তর অনেকে হয়তো এই যে এই ডি এর দাগের উত্তরটাও বলতে পারে, ডি এর দাগের উত্তরটাও হতে পারে, কিন্তু তোমরা অপশন এটাই বলবে, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো, 19-এর দাগেরটা বলছে কি সংশোধনমূলক, এই কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট, সংশোধনমূলক শিক্ষণের সময়কাল সাধারণত ভালো করে পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম, বলো। ম্যাম অপশন বি। বি একটা ম্যাডাম। অপশন বি। 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত, সপ্তাহে 1 দিন। হ্যাঁ 20টা বলো। কোচিং হলো কি? কোচিং ক্লাস। বি একটা। কোচিং হচ্ছে কি? কোচিং এক ধরনের শিক্ষামূলক শিক্ষণ। দেখো কি বলেছে, শিক্ষণ মানে কোনটা? টিচিং না লার্নিং? বলো দেখি, মনে আছে? বলো। টিচিং। টিচিং, হ্যাঁ Teaching. অবশ্যই। তারপরে বলছে কি দেখো, পুরানো শেখা বিষয়ের পুনরাবৃত্তি, ভালো ফলের জন্য অতিরিক্ত সময় পড়ানো, না শিক্ষার্থীর বেশি মেধার উন্মেষ ঘটানোর চেষ্টা। কোচিং হচ্ছে কি না এক বিশেষ ধরনের, দাঁড়াও এটা নয়, এটা নয়, আমি ভুল করে দাগিয়েছি। বিয়েরটা হবে উত্তর, পুরানো শেখার বিষয়ে পুনরাবৃত্তি। 17 দাগেরটা বলো, আসলে প্রশ্নগুলো পিডিএফ করার সময় না এদিক ওদিক হয়ে গেছে পেজগুলো। বলো, পঞ্চম শ্রেণীর একটি, ভালো করে পড়ো কোশ্চেন, পঞ্চম শ্রেণীর একটি ছাত্র সমাজ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। পঞ্চম শ্রেণীতে পড়ে, কত বছর বয়স পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী কত বছর হতে পারে না 10 থেকে 11 বছর হতে পারে, বড়দের 12 হতে পারে, এর বেশি কিন্তু হবে না। তাহলে কি বলছে? বলছে পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের সমাজ সম্পর্কে ভালো ধারণা আছে, এটি স্বাভাবিক ঘটনা নয়। কারণ কি? পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের সমাজ সম্পর্কে সমাজ। হ্যাঁ এটা কি সমাজ হবে না সমাজ? কি বলছো বুঝতেই পারছি না। বলছি ম্যাম এটা কি বলছে সমাজ হবে না সমাজ হবে, কোনটা? পঞ্চম শ্রেণী, দাঁড়াও অপশন গুলো পড়ি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ সমাজ হবে, এটা সমাজ নয়, সমাজ হবে, বুঝলি? এটা ঠিক করে নিবে। বলছে সমাজ সম্পর্কে একটা ভালো ধারণা আছে, সেটা কি না সমাজ একটি জটিল বিষয়। সমাজ মানে কি? সংক্ষেপে বলা, সমাজ কথার অর্থ হচ্ছে সংক্ষেপে বলা। এক্ষুনি পড়াবো তাহলে বুঝতে পারবে। বলছে পরেরটা বলছে যে এর অর্থ শিক্ষার্থী নিজেদের শিক্ষণীয় বিষয় হচ্ছে সময় ব্যয় না করে অন্য বিষয়ে সময় দিচ্ছে। তারপর বলছে শ্রেণীকক্ষে গড় মানে চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গিয়েছে। আর কি বলছে না এই বিষয়টি শিক্ষার্থীর প্রয়োজন নেই, সেই বিষয়টি সম্পর্কে সে আগ্রহ প্রকাশ করছে। ভালো করে পড়ো, পঞ্চম শ্রেণীর ঠিক হবে একটা স্যার, ক্লাসের কথা বলছি। ম্যাম অপশন সি। অপশন সি হবে। কেন সি হলো? বলছে কি বলছে ভালো করে আগে পড়ো প্রশ্ন, যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি বলছি। দেখো বলছে পঞ্চম শ্রেণীর একটা ছাত্র সে সমাজ সম্পর্কে জানে, তো ভালো ধারণা আছে, কারণ এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কারণ আমরা মেনলি সমাজটা পড়ানো হয় ক্লাস 8-এ। তারপরে এইটে যারা পড়ে তাদের বয়স কত হয় বলতো? 14 কি 15 এরকম হয়। 14। হ্যাঁ 14 প্লাস মানে ওই 15ই ধরো না। তো যাই হোক, তো এই বয়সে এসে সে কিন্তু সমাজ শিখে, কিন্তু একটা 5-এর বাচ্চা তার বয়স 10 বছর, সে তার সমাজ তো শেখার কথা নয়। তাহলে তার কারণটা কি? বলছে যে কারণটা বলছে যে শ্রেণীকক্ষ মানে গড় মানে চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গিয়েছে, মানে শ্রেণীকক্ষের যে ক্লাস 5-এর বাচ্চাদের যে মানসিকতা, তার থেকে যে বলেছে উত্তর, তার মানসিকতা মানে তার কি বলবো ধরে রাখার ক্ষমতা, বুদ্ধি, সেটা কিন্তু গড় মানের চেয়ে ক্লাসের যে গড় মান, সেই এভারেজ মান, সেটার থেকে কিন্তু অনেক বেশি কি হয়েছে না এগিয়ে গেছে। এবার দেখো 18 দাগের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 18 দাগের কোশ্চেনটা।
খুব ইম্পর্টেন্ট 18 দাগেরটা। দেখো বলছে কি, আগে পড়ি কোশ্চেনটা। হ্যাঁ, বলছে সংশোধনমূলক শিখনের, ভালো করে দেখো, শিখন বলেছে কিন্তু, সংশোধনমূলক শিখনের ক্ষেত্রে একজন শিক্ষকের মানে কি প্রয়োজন। আমি পড়ছি অপশন গুলো। বলছে বিষয়ের উপর অনেক বেশি দখল থাকা প্রয়োজন, না বিষয়ের দখল ছাড়া মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন, না শিক্ষকের ম্যাম কর্তব্য অপশন বি। সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। অপশন ডি শিক্ষার্থী, ম্যাম। যারা পড়ি অপশন গুলো সবার অপশন জন্য বি। পড়ে দিই। শিক্ষার্থীর প্রতি হচ্ছে প্রগাঢ় মমতা থাকা প্রয়োজন। হ্যাঁ, কোনটা বলছো বলো? বিয়েরটা হবে। অপশন ডি ম্যাম, বিষয়ের দখল ডি ছাড়াও ডি। মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। হ্যাঁ, বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এই যেগুলো বলছি ভালো করে কিন্তু পরে আবার দেখবে। ঠিক আছে, শেষ হয়ে গেল কোশ্চেন, আর নেই, কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো, কোনো প্রশ্নের অসুবিধা থাকলে আমাকে বলো, আবার বলে দেবো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা আছে? সমাস কি? সমাস কথার অর্থ হচ্ছে কি না সংক্ষেপ। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছ তো? যদি কেটে যায় আমাকে বলবে। পরিষ্কার দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? পাচ্ছি। হ্যাঁ, দেখো সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। কি সংক্ষেপ? না, আমরা দেখি গল্পের মতো শুনে নাও, তারপরে এটা নোটটা পড়ে নিবে, আর কোনো কিছু লেখার দরকার নেই। আমরা দেখি যে সমাজকে আমরা মানে অনেকগুলো পদ আমরা এক পদে আনার যে চেষ্টা করি, সেটাকেই বলা হচ্ছে সমাজ। তাহলে সমাজের একটা সুন্দর সংজ্ঞা রয়েছে কি না, সংক্ষেপে সুন্দর করে বলার বা পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাজ। এক্ষুনি বলছিলাম যে এক পদে যে পরিণত করার নাম, তার নামই হচ্ছে কি না সমাজ। যেমন যিনি দেবর্ষি, দেবর্ষিতে একটা পদ, একে আমি যদি সমাসের মানে ব্যাস বাক্যে ভাঙি, তখন কি হবে না যিনি দেব তিনি ঋষি। অর্থাৎ এই যে যিনি দেব তিনি ঋষি, এখানে কটা রয়েছে? 4টে পদ রয়েছে। এটাকে আমি কি করলাম না একটা পদে নিয়ে এলাম, দিয়ে বললাম কি দেবর্ষি। তাহলে আমরা সমাজ সম্পর্কে কি বুঝলাম, যে সমাজ কথার অর্থই হচ্ছে কি না সংক্ষেপ। এরপরে দেখো, এবার সমাসের কয়েকটি কি রয়েছে না অঙ্গ রয়েছে, সেগুলো পরে পড়ছি। আগে দেখো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলতে আমরা কি বুঝি। এই যে দেবর্ষি, দেবর্ষি হচ্ছে কি না সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তাহলে সমাসে একাধিক পদের মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে, একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে, তাকে বলা হচ্ছে কি না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন দেবর্ষি, যিনি দেব তিনি ঋষি, যিনি দেব তিনি ঋষি, এইটাকে না বলে আমি এক কথায় কি বললাম না দেবর্ষি। তারপরে বললাম লোকালয়, লোকের আলয়, লোকালয়। জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক, আমি কিন্তু এত বড় বললাম না, আমি শুধু বললাম কি জলাতঙ্ক, রোগটার নাম বললাম, হয়ে গেল। এবার সমাসের দেহের গঠন, অঙ্গ। সমাসের দেহকে 4টি ভাগে ভাগ করা যাচ্ছে অঙ্গকে। কি কি না, প্রথমে রয়েছে সমস্তমান পদ, তারপরে হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তারপরে পূর্বপদ, তারপরে হচ্ছে উত্তর পদ বা পরপদ। আবারও বলছি দেখো, যে সমাসের দেহকে আমরা 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সমস্তমান পদ, একটা হচ্ছে, এবার তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে যে এগুলো কি, পরে বলছি। তারপরে হচ্ছে কি না ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তারপরে হচ্ছে পূর্বপদ, তারপরে বলছি উত্তর পদ বা পরপদ। এবার এই যে 4টা গঠন আমি একটা সুন্দর ছক করে, এখানে বইতে তোমরা এটা হয়তো পাবে না কোথাও, আমি নিজে এটা তোমাদের বোঝানোর জন্য আমি করেছি। দেখো এখানে আছে, প্রথমে রয়েছে কি না সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, কি না সেটার নাম হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়কে এবার আমি ভাঙছি, ভেঙে কি বলছি যে বিদ্যার আলয়। এই যে বিদ্যার এবং আলয়, বিদ্যার শব্দটা হচ্ছে প্রথমে বসছে তাই পূর্বপদ, এবং আলয় শব্দটা পরে বসছে তাই এটা হচ্ছে কি না উত্তর পদ বা পরপদ। এবার দেখো এই যে পুরো, এই যে পুরো বিদ্যার আলয়কে পুরোটাকে একসাথে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ভালো করে বুঝো, বিদ্যার আলয়কে একসাথে বলা হচ্ছে কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। কিন্তু দাঁড়াও, কিন্তু বিদ্যার, বিদ্যার, বিদ্যার এই যে শব্দটা, এটাকে বলা হচ্ছে কি না সমস্তমান পদ। এটা একটা আলয়ও হচ্ছে কি না একটা সমস্তমান পদ। তাহলে এখানে 2টি সমস্তমান পদ রয়েছে, একটি পূর্বপদ রয়েছে, একটি পরপদ রয়েছে, এবং একটি ব্যাস বাক্য রয়েছে। বিদ্যার আলয় অর্থাৎ বিদ্যালয়। তাহলে আমরা কি দেখলাম, যে পূর্বপদ বলতে কোনটাকে বুঝছি না প্রথমে যেটা বসছে সেটাই পূর্বপদ, পরে যেটা বসছে সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, এবং প্রত্যেকটা পদকে বলা হচ্ছে কি না সমস্তমান পদ, এবং প্রত্যেকটা পদের যে সমষ্টি তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বুঝতে পেরেছো তো? এই পর্যন্ত এটা যদি বুঝতে পারো তবেই কিন্তু সমাস বুঝতে পারবে। বলো, কারোর অসুবিধা থাকলে বলো, আমি আবার এই জায়গাটা বলে দেবো। বলো, এটা হচ্ছে সমাসের স্ট্রাকচার বা গঠন। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং জানতে হবে সমাজ তৈরি করতে গেলে। কারণ আমি সমাজ নির্ণয় করতে বসছি, দিয়ে আমি জানি না কোনটা পূর্বপদ, তাহলে আমি সমাজ তৈরি করব কি করে? আমাকে তো ব্যাস বাক্যে ভাঙতে হবে,
তাহলে বলো এই জায়গাটা বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ ম্যাডাম পেরেছি। দেখো পেরেছি বলতেই আমি কিন্তু পরেরটাই গেলাম। এবার দেখো সমস্যমান পদ কাকে বলে। না ওই যে আগে এই যে ছকটা তোমরা খাতায় লিখেও নিতে পারো, একটু লিখে নাও তো, তাহলে আমি যখন সংজ্ঞাগুলো বলবো বুঝতে তোমাদের সুবিধা হবে। ছকটা একটু করে নাও, লিখে নাও ছকটা দেখে দেখে, খাতায় একটু লিখে নাও। আর এটা হাতের কাছে থাকলেও ভালো। লিখা হলে বলবে, আমি তাহলে এটা পড়াবো। হয়ে গেছে ম্যাডাম। তারা সবার হয়েছে কিনা দেখি। এইটা যখন সমাজটা পড়বে না, পাশে রাখবে এই লেখাটা। ম্যাডাম হয়ে গেছে। ঠিক আছে, দেখো এবার দেখো সমস্যমান পদ কাকে বলে। না যে সমস্ত পদের সমন্বয়ে, তোমরা এবার ওই ছকটা দেখো, আমি বলছি সংজ্ঞাগুলো তোমরা মিলিয়ে দেখো। সমস্যমান পদ কাকে বলে? যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদ সৃষ্টি হয় তাদের প্রত্যেকটিকে, এই কথাটা খেয়াল রাখো, প্রত্যেকটিকে বলা হচ্ছে কি না সমস্যমান পদ। যেমন বিদ্যা আর আলয়, এখানে বিদ্যাটাও যেমন সমস্যমান পদ, তেমন হচ্ছে আলয়টাও সমস্যমান পদ। আবার দেখো যিনি দেব তিনি ঋষি, যিনি দেব তিনি ঋষি, প্রত্যেকটা হচ্ছে কি না একটা সমস্যমান পদ। লোকের আলয় প্রত্যেকটা পদই হচ্ছে কি না সমস্তমান পদ। জলাতঙ্ক প্রত্যেকটাই হচ্ছে কি না সমস্তমান পদ। হয়ে গেল। এবার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। না বলছে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বাক্য। অর্থাৎ কি, যেমন উদাহরণ দিয়ে আমি একটু বলে দিই তোমাদের। যেমন ধরো এক্ষুনি বলছিলাম আমি যে দেখো, আর হচ্ছে এই ব্যাস বাক্য আমি নির্ণয় করলাম লোকালয়ে, তাহলে কি করব ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে? না লোকের আলয় যদি বলি তখনই কিন্তু ঠিক হবে। বা জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক বললে কিন্তু আমার ঠিক হবে। তার মানে দেখো এই যে ব্যাখ্যা করে যে বলছি, এই ব্যাখ্যামূলক পদটাই হচ্ছে কি না ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। পরে দেখো রাজপুত্র, রাজার পুত্র, তাহলে এইটা হলো কি না ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেশ নেতা, দেশের নেতা, এটাও ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার দেখো সমাজ শব্দটির অর্থ কি, একটু আগেই বলছিলাম যে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আমরা যদি আর একটু ভেবে বলি যে ব্যাস শব্দের অর্থ কি, তাহলে ব্যাস মানে হচ্ছে বিস্তার। মনে রাখতে হবে যে ব্যাস বাক্যে সমস্তমান পদগুলি বিচ্ছিন্ন ভাবে থাকে, কিন্তু সমাসে সেগুলি কি থাকে না অবিচ্ছিন্ন অবস্থায় বসে থাকে। এবার দেখো সমাজকে আমরা, আচ্ছা তার আগে আরেকটা ইয়ে পড়ানো হলো নি, সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ। এটা একটু বলে দিই। দেখো পূর্বপদ কাকে বলে। না এক বা একাধিক পদের মধ্যে যেটি প্রথমে থাকে সেটাই হচ্ছে পূর্বপদ। যেমন লোকের আলোয়ের প্রথমে কোনটা রয়েছে, লোকের, এটা হচ্ছে পূর্বপদ। জল থেকে আতঙ্ক এর প্রথমের পদটা কোনটা, জল, এটা পূর্বপদ। তাহলে একাধিক সমস্তমান পদের মধ্যে যেটি প্রথমে থাকছে সেটাই হচ্ছে পূর্বপদ। পরপদ কোনটা, না যে সমস্ত পরপদ বলছে, পরপদ বা উত্তরপদ বলতে কি বোঝায়, না যে সমস্তমান পদটি পরে বা শেষে বসে তাকে বলা হচ্ছে উত্তরপদ বা পরপদ। যেমন এই যে আলয়টা কি শেষে বসছে তাই কি উত্তরপদ বা পরপদ। জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক, এখানে আতঙ্কটা শেষে বসছে তাই এটা কি হয়ে গেল না পরপদ বা উত্তরপদ। তাহলে মনে রাখতে হবে কি
একটা কথা মনে রাখবে, যে জল থেকে আতঙ্ক, তাহলে থেকেটা কি পদ? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম থেকে তাহলে কি পদ? তখন মনে রাখতে হবে যে থেকেটা কিন্তু কোনো সমস্তমান পদ নয়, এখানে সমস্তমান সহায়ক পদ এটা। তাই এই পদটিকে বলা হচ্ছে কি না, এটি সমস্তমান সহায়ক পদ, কিন্তু এটি কোনো মধ্যপদ নয়। এই কথা মনে রাখবে, এটা হচ্ছে সমস্তমান সহায়ক পদ, মানে সমস্তমান পদকে যে পদ সহায়তা করে। এবার সমাসের শ্রেণী বিভাগ। সমাজকে আমরা 9টা ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে কি না, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ভাব, নিত্য, অলোপ, বাক্যাশ্রয়ী। এই 9টা ভাগে আমরা সমাজকে ভাগ করে থাকি। তো এই 9টা ভাগের মধ্যে আমি প্রত্যেকটা ভাগই তোমাদেরকে একটু একটু করে বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে, একটু বলে দিই। দেখো এখানে প্রাচীন যারা বৈয়াকরণ ব্যাকরণবিদ, তারা সমাজ, দাঁড়াও, যারা প্রাচীন ব্যাকরণবিদ তারা কি করেছে, তারা 6টা সমাজকে কি করেছে না হচ্ছে স্বীকার করেছে। সেই 6টা সমাজ কি কি না, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। এই 6টাকে স্বীকার করেছে, এবং বাকি যে 3টে রয়েছে সেটাকে কিন্তু তারা সেইভাবে স্বীকার করেনি। কিন্তু বর্তমানে আধুনিক মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বর্তমান যারা মানে ব্যাকরণবিদ, তারা কিন্তু এই 9টা সমাজকেই স্বীকৃতি দিয়েছে ব্যাকরণ বইতে। এবং যারা চতুষ্টয়বাদী তারা কি করছে না, তারা অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব এই সমাজগুলোকে আবার স্বীকার করেছে। আর হচ্ছে কিন্তু বর্তমান কালে নিত্য, অলোপ, বাক্যাশ্রয়ীকেও কিন্তু ব্যাকরণ, নতুন যে ব্যাকরণবিদরা তারা কিন্তু স্বীকার করেছে। এবার দেখো কোন সমাসের অর্থ প্রাধান্য পায় এবং সেটার বলা হয়েছে এখানে। দাঁড়াও, দেখো প্রথমে বলছে কি না, দ্বিগু। প্রথমে হচ্ছে পূর্ব পদের অর্থ, পরে পরপদের অর্থ, তারপরে উভয় পদের অর্থ, তারপরে অন্য পদের অর্থ। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কি দেখবো না, পূর্ব পদের অর্থ দ্বিগু এবং অব্যয়ভাবে দেখবো পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, বাকিগুলোর অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে না। কর্মধারী সমাস ও তৎপুরুষ সমাসে দেখবো কি না, হচ্ছে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়নি, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, আর বাকিগুলোর অর্থ কিন্তু প্রাধান্য পায়নি। দ্বন্দ্ব সমাসের ম্যাডাম একটা ক্ষেত্রে, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন একটু। হ্যাঁ হ্যাঁ বলছি, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি দেখবো না, উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, এবং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দেখবো অন্য পদের অর্থ প্রাধান্য পেয়েছে। এবার প্রথমে আসি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কি দেখবো, যেমন ধরো কি বলবো, যে দ্বিগু সমাসের ক্ষেত্রে যেমন উম ধরো পঞ্চবটি, তাহলে আমি বলছি যে পঞ্চবটের সমাহার। তার মানে কি, এই যে প্রথম শব্দটা কোনটা বসালাম, পঞ্চ। তাহলে এই পঞ্চ শব্দটাকে আমি কি করলাম না, ব্যাখ্যা করে বললাম যে পঞ্চবট অর্থাৎ 5টা বটের সমাহার। এটা হচ্ছে পূর্ব পদের অর্থকে প্রাধান্য দিল। ঠিক আছে। তারপরে ধরো এই অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমরা বলছি কি না, ভিক্ষার অভাব। তাহলে এখানে ভিক্ষার অভাব যেই বলে দিলাম, তাহলে ভিক্ষার অভাব, তাহলে প্রথমে হচ্ছে ভিক্ষার, ভিক্ষার অর্থটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, তার অভাবই বোঝাচ্ছে। কর্মধারী সমাসের ক্ষেত্রে আমরা কি বলছি, যেমন বললাম কর্মধারী সমাসের ক্ষেত্রে যেমন হচ্ছে ধরো আমি বলছি, উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরো এক্ষুনি বলছিলাম যে তোমাদেরকে যে যিনি দেব তিনি ঋষি, বা ধরো আমি বলছি যে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে আমি আসনটার অর্থকেই কিন্তু এখানে প্রাধান্য দিচ্ছি। তারপরে দেখো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বলছি কি না, জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক, তাহলে আতঙ্কটা কোথা থেকে আসছে না, জল থেকে, তাহলে আতঙ্কটাকে আমি কিন্তু এখানে প্রাধান্য দিচ্ছি। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি বলছি বাবা মা, মানে বাবা ও মা, হচ্ছে রাজা রানী, রাজা ও রানী, তাহলে দেখো দুটো পদের অর্থকেই কিন্তু আমি এখানে সমানভাবে প্রাধান্য দিচ্ছি। আর বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অন্য পদের অর্থ প্রাধান্য দিচ্ছি। যেমন আমি বললাম যে বিনা পানি, তোমরা পট করে আমাকে বললে যে ম্যাডাম বিনা পানি মানে তো সরস্বতী, তার মানে কি, মানে বিনা পানি, বিনা পানিতে যা, সেটা হচ্ছে ব্যাস বাক্য হলো, শুধুমাত্র চোখের দেখা ব্যাস বাক্য, কিন্তু অর্থটা বোঝাচ্ছে অন্য একটা কোনো ব্যক্তিকে, অর্থাৎ অন্য পদের অর্থ কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। এরপরে দেখো কর্মধারী সমাস। কর্মধারী সমাস বলতে কি বুঝবো না, কর্মধারী সমাসের ক্ষেত্রে আমরা দেখবো যে বিশেষ্য, বিশেষণ, বিশেষের সাথে বিশেষণের মিলন ঘটছে, আবার বিশেষণের সাথে বিশেষের মিলন ঘটছে, এবং আমরা দেখবো যে পরপদের অর্থ প্রাধান্য লাভ করছে। যেমন নীল অম্বর, নীলাম্বর, দেখো নীল অম্বর অর্থাৎ পরপদের অর্থটাকেই কিন্তু আমি কিন্তু প্রাধান্য দিচ্ছি। তারপর বলছে যে খাস মহল, মানে খাস যে মহল, খাস মহল, তোমাদের কিন্তু এইভাবে ওই যে কোন পদের অর্থ প্রাধান্য দিচ্ছি এগুলো কিন্তু যারা মানে বাংলাতে এসএলএসটি দিবে, এসএসসি দিবে, তাদের ক্ষেত্রে এই জায়গাগুলি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি জানি না, তোমরা পড়াতে বলছো আমি পড়িয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের আপার
আপার প্রাইমারির ক্ষেত্রে বলো যাই বলো, সেখানে কিন্তু এই সমাসটি তুলে দিয়ে বলবে যে এটি কোন সমাস। তোমাকে মনে রাখতে হবে এটি হচ্ছে কর্মধারয় সমাস। তোমাকে এটি তুলে দিল যে বলবে নীলাম্বর কোন সমাস, তাহলে নীলাম্বরটা হচ্ছে কি না কর্মধারয় সমাস। তার মানে তোমাদেরকে এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? এবং সংজ্ঞাটা তো অবশ্যই মনে রাখতে হবে, তার কারণ নাহলে উদাহরণগুলো বুঝতে পারবে না, সেটা হচ্ছে কারণ। এবার দেখো কচু পোড়া, পোড়া যে কচু। তারপরে দেখো আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। নীল আকাশ, নীল যে আকাশ। লাল পাথর, লাল যে পাথর। তারপরে দেখো কর্মধারী সমাসের এক্ষুনি আমি বলে দিয়েছি বৈশিষ্ট্য কি না বিশেষ্যের সাথে বিশেষ্যের, বিশেষণের সাথে বিশেষ্য, বিশেষ্যের সাথে বিশেষণ, বিশেষণের সাথে বিশেষণের মিলন ঘটছে। ঠিক আছে, এই কর্মধারয় সমাসের একক কি মনে রাখতে হবে, এখানে লিখে দিয়েছি। এইগুলো হচ্ছে একক, মানে এইগুলো যদি থাকে বাক্যের মধ্যে তখন কিন্তু মনে রাখতে হবে যে এটি কর্মধারয় সমাস হচ্ছে। কি থাকতে পারে না যে থাকতে পারে, যিনি তিনি থাকতে পারে, যে সেই থাকতে পারে, যা তাই থাকতে পারে। অর্থাৎ এগুলো কি এক একটা সাপেক্ষবাচক, এই যে যিনি তিনি, যে সে, যে ডট ডট দিয়ে আমি লিখেছি দেখো। এছাড়াও থাকতে পারে কি মত, ন্যায়, রূপ ইত্যাদি থাকতে পারে। তবেই আমরা বুঝবো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে আমরা 5টা ভাগে ভাগ করি। তার মধ্যে ভীষণই ইম্পর্টেন্ট হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমি বলছি 5টা ভাগ দেখো। সাধারণ কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো না সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে আমরা দেখবো যে কর্মধারয় সমাসে বিশেষ্য ও বিশেষণ নানান অবস্থান ঘটে তাকে বলা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। যেমন যিনি দেব তিনি ঋষি। নবরাত্র, নব যে রাত্রি, তাকে বলা হচ্ছে নবরাত্র। অর্থাৎ আমরা এখানে কি লক্ষ্য করলাম না আমরা এখানে লক্ষ্য করলাম যে বিশেষ্য এবং বিশেষণ কি করছে না নানান অবস্থানে বসতে পারে, তবেই সেটা হবে কি না সাধারণ কর্মধারয় সমাজ। এবার নানা রকম উদাহরণ দিয়ে আছে, যেমন পিতৃদেব, যিনি পিতা তিনি দেব, কাকা বাবু, যিনি কাকা তিনি বাবু। অনেক উদাহরণ আছে, আমি এর এত উদাহরণ বললে আর পড়াতেই পারবো না। তোমরা উদাহরণগুলো দেখে নিবে। এই যে যেমন এইটা খুব পড়ে রামকৃষ্ণ, যিনি রাম তিনি কৃষ্ণ, পরীক্ষায় পড়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে যেমন আছে ধরো এই যে জ্ঞাতি শত্রু, যে জ্ঞাতি সেই শত্রু। এখানে দেখো যে এবং সে বসানো হয়েছে সাপেক্ষবাচক শব্দ। আমি তো একটু আগেই বললাম যে দেখো এই এই এককগুলো থাকলে আমরা বুঝবো কি না কর্মধারয় সমাস। তোমরা উদাহরণগুলো দেখে নিও এখানে। এরপরে দেখো এখানে নিচেও আরো অনেক উদাহরণ আছে, যেমন পণ্ডিত মূর্খ, এটাও ইম্পর্টেন্ট, পণ্ডিত অথচ মূর্খ, পরীক্ষায় পড়ে। তারপরে দেখো এই যে নীল লোহিত, নীল অথচ লোহিত, দত্তা অপহৃত, দত্তা পরে, আগে দত্তা পরে অপহৃত, মানে আগে দিয়েছে পরে অপহরণ করেছে। তারপরে দেখো হচ্ছে এছাড়াও রয়েছে এই যে আছে মহারাজা, এটাও ইম্পর্টেন্ট, মহারাজা পরীক্ষায় পড়ে কি না মহান যে রাজা। তারপরে যে পূর্ণচন্দ্র, পূর্ণ যে চন্দ্র। দেখো আমি বললাম হেড পণ্ডিত, হেড যে পণ্ডিত। তারপরে বলছি খাস খবর, খাস যে খবর, মহাভারত, মহা যে ভারত, এগুলো ইত্যাদি। এগুলো হচ্ছে ওই কর্মধারয় সমাসের মধ্যেই পড়ে। আবার দেখো বলছে কি সাধারণ কর্মধারয়। আবার বলছে যে আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন ধরো পটল ভাজা। মানে পটল ভাজা বলতে কি বলবো বলতো, পটল যে ভাজা সেটা বলবো না, বলবো কি না ভাজা যে পটল। আমরা ঘুরিয়ে বলবো মশলা বাটা, বাটা যে মশলা। আমরা যে কথাগুলো সাধারণভাবে বলি এবং ব্যাখ্যা করার সময় যেটার মানে বুঝি সেটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি সমাস। তারপরে আলু ভাজা মানে কি ভাজা যে আলু ইত্যাদি। এরপরে দেখো এটা তো আগেই বলে দিয়েছি, এটা হয়ে গেল কর্মধারয়। এরপরে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কি দেখবো না তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে কারক পড়িয়েছিলাম, সেটা কিন্তু পুরোটাই এখানে কাজে লাগবে। এবং তার সাথে আরো 4-5টা ভাগ আছে, সেটা পড়ালেই মোটামুটি তৎপুরুষ হয়ে যাবে। কি না আমরা তৎপুরুষ সমাসে দেখবো কি না যে সমাসে পূর্বপদ কারকবাচক, এই যে লিখে দিলাম কারকবাচক এবং সম্বন্ধবাচক বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থই প্রতীয়মান হবে, তাকেই বলা হচ্ছে প্রধান রূপে প্রতীয়মান হবে, তাকেই বলা হচ্ছে কি না তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের উদাহরণে আমি বলেছি কি না জলাতঙ্ক, যেমন জল থেকে আতঙ্ক। রথ দেখা, রথ কে দেখা। কারো এই যে মানে কারকবাচক বা সম্বন্ধবাচক সম্পর্কের ভিত্তিতে তৎপুরুষ সমাসকে বেশ কয়েকটি শ্রেণীতে আমরা ভাগ করছি। কি কি ভাগ না এই যে এখানে আমি আগেই আন্ডারলাইন করে রেখেছিলাম যে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। এই পর্যন্ত হচ্ছে কারকের ভাগ। আর বাকি যে এখান থেকে যে না তৎপুরুষ বা নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, এগুলো কিন্তু আলাদা ভাগ। আর এই যে 1 থেকে 6 পর্যন্ত এগুলো কিন্তু কারকেও আমরা পড়েছি, এবং কারকে যা পড়েছি এখানেও সেই একই পড়বো, শুধুমাত্র সেটা কারক ছিল আর এটা হচ্ছে সমাস। এবার দেখো আমি বলি, দেখো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম। দেখতে পাচ্ছ স্ক্রিনে না কেটে গেছে? দেখা যাচ্ছে ম্যাডাম। দেখো কর্ম তৎপুরুষ সমাস কি না কর্ম তৎপুরুষ বলতে আমরা বুঝতে পারবো, সবসময় মনে রাখবে যে কর্ম তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা দেখবো যে কে থাকবে, কে বিভক্তিটি থাকবে এবং সেটি যখন সমাসবদ্ধ পদ করব তখন সেটা কি পাবে না লোপ পাবে।
তা আমি আবার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো যেমন ধরো রথ দেখা, এখানে দেখো যখন সমাস করছি, ব্যাস বাক্য ভাঙছি, তখন বলছি কি রথ কে দেখা, কিন্তু যখন সমাজটা গঠন করছি কে বিভক্তিটা কিন্তু এখানে লোপ পাচ্ছে। তারপরে দেখো কলা বেচা, কলা কে বেচা, এখানে কলা বেচা। দেশ কে উদ্ধার, দেশোদ্ধার। বধূ কে বরণ, বধূ বরণ। দেখো প্রত্যেকটাই কে বিভক্তি ছিল, কিন্তু যখন আমি সমাসবদ্ধ পদ তৈরি করলাম তখন কিন্তু কে বিভক্তিটা কি হয়ে গেল না লোপ পেয়ে গেল। পরে দেখো লোক দেখানো, সেই একই কথা, লোককে দেখানো, বাসনকে মাজা, ঘরকে মোছা, দুধকে দোয়া, লক্ষ্মীকে ছাড়া, গাঁটকে কাটা, হচ্ছে পুঁথিকে আগত। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা কি দেখলাম যে কে বিভক্তিটা লোপ পাবে। যদি কোনো সমাসে কে বিভক্তি লোপ পায় তবে সেইটি কি হয়ে যাবে না কর্ম তৎপুরুষ সমাস। এরপরে দেখো করণ তৎপুরুষ সমাস। করণ তৎপুরুষ সমাসে কি কি দেখবো না করণ তৎপুরুষ সমাসে সবসময় মনে রাখবে যে এ তে বিভক্তি থাকবে, এবং এছাড়াও কি থাকতে পারে না দ্বারা, দিয়া, কর্তৃক। এগুলো কোথায় থাকবে, এগুলো হচ্ছে ব্যাস বাক্যে থাকবে, কিন্তু সমাজ যখন আমরা গঠন করব তখন সেগুলো কি হয়ে যাবে না লোপ পাবে। ওইটার ক্ষেত্রে ওই সেম ওইটার ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে বুঝি একটু, তাহলে কি ব্যাপারটা দেখো। আমি প্রথমেই উদাহরণ দিয়ে বলছি যে ঢেকি দিয়ে ছাটা, অর্থাৎ ঢেকি ছাটা। আমরা বলি না যে ঢেকি ছাটা চাল খাবো, ঢেকি ছাটা চিড়ে খাবো, তার মানে কি ঢেকি দিয়ে ছাটা যে চিড়ে বা চাল। সঙ্গীহীন, সঙ্গী দ্বারাহীন, প্রত্যেকটাই দেখো, এই যে প্রত্যেকটাই ভালো করে লক্ষ্য করো, নিজেরাই লক্ষ্য করো যে এখানে কি রয়েছে না দ্বারা, দিয়া। দেখো তারপরে এই যে বলছি ঘিয়ে ভাজা, ঘিয়ে দ্বারা ভাজা, মায়াচ্ছন্ন, মায়া দ্বারা আচ্ছন্ন। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করছি। এই যে দেখো এখানে আছে, আর নিচের দিকে অনেক উদাহরণ আছে, দেখবে দেখে নিবে। এখানে দেখো এই যে ট্রেন ভ্রমণ, ট্রেন করিয়া ভ্রমণ, ছাতা পেটা, ছাতা দিয়ে পেটা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দিয়া বা দ্বারা, এই যে তৃষ্ণার্ত, তৃষ্ণা দ্বারা ঋত, গোজা মিল, গোজার দ্বারা মিল। তারপরে হচ্ছে ঋণগ্রস্ত, ঋণ দ্বারা গ্রস্ত। প্রত্যেকটার ভাবে দেখো শোকাকুল, শোক দ্বারা আকুল, যন্ত্র দ্বারা চালিত, তাস দ্বারা খেলা, তাস খেলা, মধু দিয়ে মাখা, বৃষ্টি দিয়ে ধৌত, অস্ত্র দ্বারা আহত, আশা দ্বারা হত। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এই যে বৃষ্টি ধৌত, বৃষ্টি দ্বারা ধৌত, ঘিয়ে দ্বারা ভাজা, মায়া দ্বারা আচ্ছন্ন। প্রত্যেকটাই দেখো লক্ষ্য করো আমরা কি দেখতে পেলাম যে যেমন ঢেকি ছাটাতে দিয়েটাও লোপ পাচ্ছে, এখানেও তেমন প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখবো যে দ্বারা দিয়া কর্তৃক থাকবে ব্যাস বাক্যে, কিন্তু সেইটা কোথায় লোপ পাবে না যখন আমরা সমাসবদ্ধ পদ করব সেখানে কিন্তু লোপ পাবে। তাহলে তোমরা বলবে যে ম্যাডাম যদি আমাদেরকে পরীক্ষায় দিয়ে দেয় ঢেকি ছাটা, আমরা তাহলে কিভাবে নির্ণয় করব? তোমরা প্রথমে আগে ব্যাস বাক্য নির্ণয় করবে, তারপরে কি করবে যে ব্যাস বাক্যে দেখতে পাবে যে ঢেকি ছাটা দিয়েছে। তার মানে কি তোমাদেরকে মনে রাখতে হবে যে ঢেকি ছাটা মানে কি ঢেকি দ্বারা ছাটা, ঢেকি দিয়েই তো আমরা চালটাকে ছাঁটি বা ধানটাকে ছাঁটি। তাহলে দেখো এখানে কি করছি না আমরা ঢেকি দ্বারা যে ছাঁটছি, তাহলে দ্বারা শব্দটা লোপ পাচ্ছে। তাহলে দ্বারাটা কোথায় পড়েছি আমরা না দ্বারাটা পড়েছি আমরা করণ, করণ তৎপুরুষ সমাসে। তাহলে তখনই কিন্তু তোমাদের মাথায় অটোমেটিকই চলে আসবে কি দ্বারাটা হচ্ছে করণ তৎপুরুষ সমাস। আবার ধরো বাসন মাজা, বাসন কে মাজা বলছি, বাসন কে মাজা। তাহলে তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম তাহলে আমি কি করে নির্ণয় করব? তাহলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে কেটা কোথায় লোপ পাচ্ছে। আমি যে এতবার বলছি, তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে শুনে যে আমরা কেটা মনে রাখছি যে কর্ম তৎপুরুষ সমাসে লোপ পাচ্ছে। তার মানে বাসন কে মাজাটা হয়ে গেল কি না কর্ম তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো? এরপরে দেখো নিমিত্ত তৎপুরুষ সমাস। নিমিত্ত তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি নিমিত্ত মানে আমি আগেই কারক পড়ানোর সময় বলেছিলাম তোমাদেরকে যে জন্য, উদ্দেশ্য, নিমিত্ত বা প্রভৃতি অনুসর্গ যদি লোপ পায় তখন সেখানে আমরা কি পাবো না নিমিত্ত তৎপুরুষ সমাস পাবো। আমি সংজ্ঞা এত বড় সংজ্ঞা আমি বললাম না, আমি শুধু এইটুকুটা বললাম শুধু জাস্ট তোমাদের মনে রাখার জন্য, কারণ তোমাদেরকে তো আর সংজ্ঞা লিখতে দিবে না, তোমাদেরকে নির্ণয় করতে দিবে। তাহলে তোমরা এইটা মনে রাখবে। দেখো এবার আমি পড়ি যে ডাকের নিমিত্ত ঘর, তাহলে ডাক ঘর, তাহলে দেখো নিমিত্তটা বসছে, কিন্তু যখন আমি সমাজটা নির্ণয় করছি তখন কিন্তু নিমিত্তটা কি হয়ে যাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে। আবার ধরো এই যে এখানে আছে নিচের দিকে একটু বলি, অনেক গাড়া উদাহরণ আছে তোমরা নিজেরা দেখে নিবে। এখানে যেমন সভা মঞ্চ, যে সভার জন্য মঞ্চ, তাহলে জন্যটা কি হচ্ছে বলো লোপ পাচ্ছে। কোথায় লোপ পাচ্ছে না সমাসবদ্ধ পদে। ধান জমি, ধানের জমি, হচ্ছে পাক নিমিত্ত যন্ত্র, পাক যন্ত্র। তারপরে এই যে লেখা আছে দেখো এটা হচ্ছে লোকের উদ্দেশ্যে হিত, এখানে লোকহিত হবে, লয়কার নোটটা যখন বের করবে ঠিক করে নিবে। লোকহিত। তপবন, তপের নিমিত্ত বন, পরোপকার, পরের নিমিত্ত উপকার, সত্যাগ্রহ, সত্যের জন্য আগ্রহ ইত্যাদি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি দেখলাম নিমিত্ত, জন্য, তরে এগুলো কি করছে না লোপ পাচ্ছে।
অপাদান তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কি দেখবো, না হইতে থেকে চেয়ে অপেক্ষা এগুলো যদি ব্যাস বাক্যে থাকে এবং সেটা সমাসবদ্ধ পদে যদি লোপ পায়, তবে সেটা হবে কি, না অপাদান তৎপুরুষ সমাস। মনে রাখতে হবে। তাহলে দেখো আমি প্রথমেই যখন উদাহরণটা তোমাদেরকে বলছিলাম যে দেখো জলাতঙ্ক, জলাতঙ্ক তাহলে কি, এটা জল থেকে আতঙ্ক, থেকে শব্দটা কোথায় থাকে, না হইতে থেকে চেয়ে অপেক্ষা। এটা একদম মুখস্থ রাখতে হবে। কারকের ওই ওই যে চারটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, যে হইতে থেকে চেয়ে অপেক্ষা হলে অপাদান কারক হয়, এবং এগুলো যখন আমি সমাসবদ্ধ শব্দ পদটা তৈরি করব তখন সেখানে কিন্তু লোপ পাবে। তাহলে এখানেও তাই দেখো যে জল থেকে আতঙ্ক, মৃত্যু হতে ভয়, সাপ হতে মুক্তি, প্রত্যেকটাই দেখো পাপ থেকে মুক্ত, রাজ্য থেকে চ্যুত, তারপরে দেখো এই যে জন্ম থেকে অন্ধ, এই পাশে পড়ছি দুগ্ধ হইতে যেত। তাহলে প্রত্যেকটাই আমরা কি দেখতে পেলাম, যে প্রত্যেকটাই যে ব্যাঘ্র হইতে ভয়, বিলাত থেকে ফেরত, লোক থেকে লজ্জা, বহু দূর থেকে আগত। তাহলে প্রত্যেকটাই আমি লক্ষ্য করলাম কি, না হচ্ছে হইতে থেকে চেয়ে অপেক্ষা এগুলো কিন্তু সমাসবদ্ধ পদে লোপ পাচ্ছে। তাহলে প্রথমে তোমাদেরকে এইটা দিয়ে দিবে পরীক্ষা, ঋণ মুক্ত, এই যে দাঁড়াও, ঋণ মুক্ত এটা দিয়ে দিলে তোমাদেরকে বলবে যে এটি কোন সমাস, বা কখনো ব্যাস বাক্য দিয়ে তুলে দিল, দিয়ে বলবে যে এটির সমাসবদ্ধ পদ কি হবে, বা এটি কোন সমাসের উদাহরণ, দিতেই পারে পরীক্ষায়। ঠিক আছে, প্রশ্ন যদি হয় এরকম ধরনের হবে। এরপরে দেখো সম্বন্ধ তৎপুরুষ সমাস। আমি তো আগেই পড়িয়েছি, অনেকবার বলেছি যে সম্বন্ধ যখনই বলবে সম্বন্ধ, তখনই মনে রাখতে হবে যে র বা এর বিভক্তি, র বা এর বিভক্তি, এই যে এখানে লিখে দিয়েছি, র বা এর বিভক্তি কি হবে, না লোপ পাবে। যেমন দেশ নেতা, দেশের নেতা, ধান ক্ষেত, ধানের ক্ষেত, রাজহংস, হংসের রাজা। আমি কিন্তু রাজার হংস বলবো না, আমি হংসের রাজা যে সে, তাকেই আমি না রাজহংস বলে থাকি। তারপরে দেখো বিশ্বামিত্র, বিশ্বের মিত্র, গিরিশ, গিরিশ। তারপরে দেখো হরিণ শাবক, হরিণীর শাবক। আমি কখনো হরিণের শাবক বলবো না, কারণ হরিণ তো পুরুষ। এবং কে বাচ্চা দেয়, বাচ্চার জন্মে দেয় কে, মেয়েরা, মানে মহিলা যারা তারা। তাহলে স্ত্রীলিঙ্গ করলে কি হয়, হরিণের স্ত্রীলিঙ্গ হরিণী, তাহলে হরিণীর শাবক হবে। মাঝ নদী মানে নদীর মাঝখান, বনজি, বনের জি, পিতৃতুল্য, পিতৃতুল্য অর্থাৎ পিতার তুল্য, রাজকুমার, রাজার কুমার, রাজপুত্র, রাজার পুত্র। প্রত্যেকটাই দেখো এখানে র বা এর বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে। কোথায়, না যখন আমরা সমাসবদ্ধ পদটা তৈরি করছি, এবং ব্যাস বাক্যে কিন্তু অবশ্যই এগুলো থাকবে, এবং যখন সমাসবদ্ধ পদ তৈরি করব তখন এগুলো কি হবে, না লোপ পাবে। পরে দেখো অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাসে আমরা কি দেখবো, না আমি আর সংজ্ঞা পড়ার দরকার নেই, আমি কারণ আমি বলে দিচ্ছি যে কোনগুলো লক্ষ্য রাখবে। যে অধিকরণ তৎপুরুষ সমাসে আমরা কি দেখতে পাই, যে আমরা দেখতে পাই স্থান কাল পাত্র যদি বোঝায় তবেই সেটা অধিকরণ হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে কি, না এ তে এ অন্তঃস্থ তে বিভক্তি, যে বিভক্তি পড়িয়েছে ওখানে নোটে আছে দেখবে, এই বিভক্তিগুলো অধিকরণ কারকেরই কিন্তু বিভক্তি। তাহলে এ অন্তঃস্থ এবং তে এইগুলো কিন্তু কি হবে, না লোপ পাবে। উদাহরণ দিয়ে বলে দিই, যেমন ধরো গাছ পাকা, গাছে পাকা। তারপরে কণ্ঠাগত, কণ্ঠে আগত, দেখো প্রত্যেকটাই কি রয়েছে, এ আছে, এ আছে। তারপরে ধরো উদাহরণ দিয়েই বলছি, যেমন সঙ্গীত, সঙ্গী, এই যে ধরো সবাই ও আসীন, অর্থাৎ অন্তস্থ এ আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লোপ পাচ্ছে, দেখো এখানেও আছে তাই। তারপরে হচ্ছে দেখো বনে, সঙ্গীতে, তাহলে এতে বিভক্তি কিন্তু এখানে লোপ পাচ্ছে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে না তৎপুরুষ সমাস। এই না তৎপুরুষ সমাস কাকে বলে, না তৎপুরুষ মানে, না মানে কি, নঙর্থক একটা কোনো পদ, অব্যয় পদ থাকবে, এবং সেটা বিশেষ পদের সঙ্গে যুক্ত থাকবে, তবেই সেটা হবে না তৎপুরুষ সমাস। না মানেই নঙর্থক কোনো শব্দ থাকবে, যেমন অশুভ মানে কি, না নয় শুভ, সেটাকেই তো আমরা অশুভ বলি। তারপরে অকাজ, নয় কাজ, তাকেই আমরা অকাজ বলি। এরপরে দেখো কি বলছে, এছাড়াও আরো নানা রকম উদাহরণ রয়েছে, যেমন অমঙ্গল, নয় মঙ্গল, অবিরাম, নয় বিরাম, নয় কাজ, হচ্ছে নয় কাজ, অকাজ, তারপরে নয় সময়, অসময়। এছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে, এখানে দেখবে তোমরা অনেক উদাহরণ, এই যে আগাছা, গরমিল, দেখো হচ্ছে অনিচ্ছা, প্রত্যেকটাই আছে উদাহরণ, দেখে নিবে এই উদাহরণগুলো। এখন আমি ধরে ধরে উদাহরণ বললে এখন 11টা বেজে যাবে, কারণ এটা তো আমাকে শেষ করতে হবে। বলো উপপদ তৎপুরুষ সমাস কি, উপপদ আমি সংজ্ঞাগুলো বুঝিয়ে দিচ্ছি, উদাহরণগুলো তোমরা নিজেরা একটু দেখে নিবে, আমি 2-1টা উদাহরণ বলে দিচ্ছি। উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি মনে রাখবে, উপপদ তৎপুরুষ সমাস কখন আমরা জানি, ছোট থেকেই কিন্তু আমরা জানি। এই যে আমরা এক কথায় প্রকাশ করতাম না, যে বলতাম যে দেখো হচ্ছে 10 আনন জাত, তাকে বলা হয় 10 আনন, মানে কি এখানে রাবণ। তাহলে দেখো এই যে 10 আনন জাত, অর্থাৎ কি মানে 10 আনন জাতটা হবে না, যেটা যে যদি থাকে তবে, যেমন পাকে জন্মে যে, পাকে জন্মে যে, সেটা হচ্ছে কি না উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এক কথায় প্রকাশ যেগুলো আমরা পড়তাম, সেগুলোই কি বড় হয়ে আমরা উপপদ তৎপুরুষ সমাস হিসেবে পড়বো। যেমন ধরো এই যে অরিকে দমন, অরিকে দমন করে যে, অরিন্দম। তাহলে সবগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে উপপদ তৎপুরুষ সমাসের লাস্টে কি থাকবে, না যে থাকবে। উপপদ তৎপুরুষ সমাসের লাস্টে থাকবে হচ্ছে যে, দেখো প্রত্যেকটাই দেখো আছে।
কি না অরিকে দমন করে যে অরিন্দম, দিবা করে যে দিবাকর, ইন্দ্রকে জয় করে যে বা যিনি, যেও বলতে পারো বা যিনিও বলতে পারো, অনেক বইতে যিনিও আছে দেখবে। ইন্দ্রজিৎ, পাকে জন্মে যে পঙ্কজ, নরকে হচ্ছে গমন করে যে নরগামী, স্তন্য পান করে যে স্তন্যপায়ী, অগ্রে জন্মেছে যে অগ্রজ, অন্ধ করে যে অন্ধকার, তারপরে পা দিয়ে পান করে যে পাদপ, হচ্ছে উর বা বক্ষ দ্বারা গমন করে যে উরগ মানে সাপ, ঘুম ভাঙায় যে ঘুম ভাঙানিয়া, হচ্ছে ধামা ধরে যে ধামা ধরা, পা ছাপ ওসেন যিনি ছাপোসা, রথ জানেন যিনি রস জানেন যিনি রসজ্ঞ, তারপরে শাস্ত্র জানেন যিনি শাস্ত্রজ্ঞ, মিথ্যা বলে যে মিথ্যাবাদী, গৃহহারি যে যারা গৃহহারা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে বা যিনি কিন্তু লাস্টে রয়েছে, সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এবার হচ্ছে কি ব্যাপ্তি তৎপুরুষ, ব্যাপ্তি কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, অর্থাৎ ব্যাপিয়া, হচ্ছে যদি মানে ব্যাপিয়া পর্যন্ত ধরে এই সমস্ত যদি মানে একক থাকে, কোথায় থাকবে না সমাস ব্যাস বাক্যে, তখন সেটা হয়ে যাবে কি না ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যেমন দীর্ঘকাল ব্যাপিয়া, হচ্ছে স্থায়ী দীর্ঘস্থায়ী, পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তক ইত্যাদি। এবার দেখো ক্রিয়া বিশেষণে তৎপুরুষ সমাস, ক্রিয়া বিশেষণে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কি দেখবো, অর্থাৎ ক্রিয়ার বিশেষণ এখানে প্রকাশ ঘটবে। যেমন ধরো উদাহরণ দিয়ে বলছি, যেমন দৃঢ়বদ্ধ, অর্থাৎ কি আমরা দেখতে পাবো যে দৃঢ়ভাবে বদ্ধ। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ভাবে এবং রূপে, রূপ নয় কিন্তু, রূপ হয়ে গেলে তখন কিন্তু অন্য সমাস হয়ে যাবে। রূপে এই রকম যদি থাকে তবে সেইটা হয়ে যাবে কি না, এখানে দেখো বলে দিয়েছে যে রূপে যদি থাকে এখানে হয়ে যাবে কি না হচ্ছে এই যে ক্রিয়া বিশেষণে তৎপুরুষ সমাস। যেমন ধরো এখানে আছে যে অর্ধ হচ্ছে রূপে মৃত, অর্থাৎ অর্ধ মৃত, আধ রূপে ময়লা, আধ ময়লা, দৃঢ়ভাবে বদ্ধ, দৃঢ়বদ্ধ। তারপরে বলছে যে দেখো এখানে আছে যেমন এখানে যে অর্ধরূপে সমাপ্ত, অর্ধ সমাপ্ত ইত্যাদি। এবার হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে আগেই বলেছি যে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এবং সবসময় মনে রাখবে যে দ্বন্দ্ব মানেই হচ্ছে কি মাঝখানে একটা ও এবং অথবা এই সমস্ত থাকতে পারে। আর কি যেমন উদাহরণ দিয়েই বলে দিই, যেমন উদাহরণ হচ্ছে ধর্ম কর্ম, ধর্ম ও কর্ম, তারপরে লঘু গুরু, লঘু ও গুরু, তারপরে মেরে ধরে, মেরেও ধরে, হেসে কেঁদে, হেসেও কেঁদে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি দেখছি না এই যে ওটা ব্যবহার করছে। এছাড়াও আরেকটা কথা মনে রাখবে যে অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এখানে অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা দেখব এখানে অনেকগুলো পদ থাকবে, এবং অনেকগুলো পদকে এক পদে আমরা পরিণত করবো। যেমন আমি তুমি সে যদি বোঝায় আমি তুমি ও সে মানে আমরা, আমরাটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এই যে আমি তুমি সে হচ্ছে ব্যাস বাক্য। বাবা কাকা হচ্ছে বাবারা, তুমি সে তোমরা। তার মানে আমরা কি দেখতে পেলাম যে অ্যাক্সেস দ্বন্দ্বে একটি মাত্র হচ্ছে প্রধান পদ দিয়ে অন্য পদের অর্থ বোঝানো হয়েছে, তাকেই বলা হচ্ছে কি না অ্যাক্সেস দ্বন্দ্ব। এবার এছাড়াও নানা রকম রয়েছে যে কান্নাকাটি, তারপর কান্নাও কাটি, ঝাড়ফুঁক, ঝাড় ও ফুঁক ইত্যাদি। আরো আছে, এখানে আছে অনেকগুলো, যেমন থোর বড়ি খাড়া, হচ্ছে এই যে থোর বড়ি ও খাড়া, জল স্থল অন্তরিক্ষ, জল স্থল ও অন্তরিক্ষ প্রত্যেকটা। এছাড়াও রয়েছে অলপ দ্বন্দ্ব সমাস, অলপ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কি না এখানে দেখতে পারবো যে কোনো বিভক্তি কিন্তু লোপ পাবে না। সেটা কোথায় পাবে না, দেখো মনে রাখতে হবে যে এখানে যে সমাসবদ্ধ পদ থাকবে, সেই সমাসবদ্ধ পদেও যেমন বিভক্তি লোপ পাচ্ছে না, সেখানে আর কোন রকম ভাবেও হচ্ছে ওই ব্যাস বাক্যেও কিন্তু বিভক্তি লোপ পাবে না। যেমন হাতে ও কলমে, দেখো ওইখানেই কিন্তু বসে গেছে হাতে ও কলমে, ঘরে বাইরে, ঘরে ও বাইরে। দেখো এখানে বিভক্তি কোনটা, এই যে এ বিভক্তি, তাই তো, এটা কিন্তু সরাসরি এখানে কিন্তু বসে গেছে। আবার দেখো এই যে এ বিভক্তি এখানে কিন্তু সরাসরি বসে গেছে, বনে বাদারে, বনেও বাদারে, বনে, এখানে কিন্তু সরাসরি এই বিভক্তিটা এখানে বসে গেছে। ওটা শুধু উঠে গেছে এবং বিভক্তিটা যেটা ছিল সেটা কিন্তু একভাবে বসে গেছে, হয়ে গেল। এরপর দেখো দ্বিগু সমাস, কিছু বলছিলে কি কেউ? দেখো দ্বিগু সমাস আর একটু পড়িয়ে দিই, এটা নাহলে শেষ করতে পারবো না। দ্বিগু সমাস, সমাসটা আমি প্রায় 6টা ক্লাস ধরে পড়াই, আর তোমাদেরকে এই আধ ঘন্টার মধ্যে সমাস পড়িয়ে দিচ্ছি। তার মানে ভাবো কিভাবে পড়াচ্ছি। আর তো তোমাদেরকে হচ্ছে এই সমাসের উদাহরণগুলো কিন্তু নিজেদেরকে পড়ে নিতে হবে। আমি প্রত্যেকটা উদাহরণ আগের আগের ক্লাসগুলোতে বলে দিতাম, কিন্তু এখন তো সময় নেই, তাই একটু মাত্রই মানে বলে দিচ্ছি, আর বাকি উদাহরণগুলো নিজেরা পড়ে নিবে। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কি দেখবো না, দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমাহার বা সমষ্টি বোঝাবে। আমি যে লাল পেনের দাগ দিয়ে দিচ্ছি, এগুলোই হচ্ছে কি বলতো, এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এই যে সমাহার বা সমষ্টি বোঝায়। যেমন উদাহরণ দিয়েই এখানে বলছে কি, ভালো করে দেখো, লক্ষ্য করো। যেমন উদাহরণ দিয়ে বলছে যে পঞ্চপ্রদীপের সমাহার, অর্থাৎ পঞ্চপ্রদীপ আমি একটু আগেই বলছিলাম তোমাদেরকে শতাব্দী, শত অব্দের সমাহার, খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া আছে পরীক্ষায় পড়েছে বলেই আমি কিন্তু খুঁজে 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 স্টার দিয়ে রেখেছি। তারপরে দেখো হচ্ছে দুনয়ন, দুটি নয়নের সমাহার, ত্রিনয়ন, ত্রিনয়নের সমাহার, হচ্ছে রাত্রি, ত্রিরাত্রির সমাহার, ত্রিরাত্র। এবার দেখো দ্বিগু সমাসকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু আর একটা
একটা আছে সমাহার দিগু। তদ্ধিতার্থক দিগু মানে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ থাকবে, যেমন ধরো এই যে ধরো 2 কড়ি, 3 কড়ি, 5 কড়ি, অর্থাৎ বিনিময়ে যখন কেনা হয় তখন এটাকে কড়ি দিয়ে কেনা হয়। যেমন আগেকার দিনে হতো কি, কারোর সন্তান হচ্ছে পরপর হচ্ছে মারা যাচ্ছে। আমার দাদু, একটা উদাহরণ দিয়েই বলি, আমার দাদু যখন মানে দাদুর আগের তার ভাই হয়েছিল, সে মারা গেছে। মানে আমার ঠাকুরদার কথা বলছি, আমি শুনেছি গল্প, তোমাদেরকে বলছি তাহলে মনে থাকবে। এটা দেখো যে কি না, তার ঠাকুরদা আমার ঠাকুরদা আরকি মারা গেছে, তখন তো আমার ঠাকুরদার মা কি করলো না হচ্ছে দাদুকে ওই ভাঙা চাল এবং কড়ির বিনিময়ে কি করলো না একটা নিচু সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রি করে দিল। কি করলো না, বললো যে নাও এটা তোমার, তোমার ছেলেকে মানে ইয়ে করলাম, মানে আমার ছেলেকে তোমার কাছে বিক্রি করলাম এবং তুমি আমাকে দাও কড়ি এবং ছোট মানে ভাঙা চাল। দিয়ে আমার দাদুর নাম হয়ে গেল, কি হয়ে গেল না, ওই ভাঙা চাল দিয়ে কিনলো বলে তার নাম দিয়ে দিল খুদু। কিন্তু হচ্ছে ওটা ডাক নাম, ভালো নাম নয়, ভালো নাম আলাদা আছে। দিয়ে তারপরে কি হলো না, এবার দাদু তো বড় হয়েছে, এবার দাদুর যখন বিয়ে হবে, বিয়ে তো হবে, ওই দাদু কিন্তু তো ওই মানে বিয়ের আগে পর্যন্ত সে কিন্তু যার কাছে বিক্রি হয়েছিল ওই নিচু সম্প্রদায়ের মানুষ, মানে নিচু সম্প্রদায়, ধরো ডোম, তারপরে হচ্ছে কি বলে বাগদি, দুলে, এই সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু বিক্রি করতে হয়। উচ্চ উচ্চ সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রি করলে কিন্তু মানে সন্তান মারা যায়। এটা মানুষের আগেকার দিনে লৌকিক ধারণা ছিল। দিয়ে তখন কি করলো না, তখন হচ্ছে বিয়ের আগে, ঠিক বিয়ের আগেটাই তখন আমার দাদুর মা, মানে আমার বড় মা, সে কি করলো না ওই যে চাল আর ভাঙা চাল এবং কড়ি দিয়ে যে কিনেছিল সেই সব ফেরত দিল এবং তার ছেলেকে আবার কি করলো না, যার কাছে বিক্রি করেছিল নিচু সম্প্রদায়ের, তার কাছ থেকে কিন্তু নিয়ে এলো। এর ফলে দেখা গেল কি যে আমার দাদু কিন্তু দাদুর পরবর্তী যে বোন টোন হয়েছে তারাও মারা গেছে এবং তার আগে যারা জন্মেছে তারাও কিন্তু মারা গেছে। তার মানে এখানে একটা কি বিশ্বাস ধারণা জন্মালো যে দাদু হয়তো তার ভাগ্য নিয়ে জন্মেছে। এটা তো আমি মনে করি যে প্রত্যেক মানুষই তার নিজস্ব একটা ভাগ্য বা সুপ্রিম পাওয়ার নিয়ে জন্মায়। তো এখানে দেখতে পেলাম কি যে আমার দাদু কিন্তু টিকে গেল, বেঁচে গেল এবং দাদু মারা যায় যখন, তখন প্রায় 96 বছর বয়স। তার মানে ভাবো, 1 বছর থেকে 96 বছর পর্যন্ত একটা মানুষ বেঁচে রয়েছে, অথচ কি বলবো বলতো, মানে খুব শক্ত সামর্থ্য ভাবেই বেঁচে রয়েছে। তার মানে ভগবান তো তাকে নেয়নি। তার মানে এইটা মানুষের একটা লৌকিক ধারণা ছিল। তাহলে সেই ধারণাটা পাল্টে গেল। তাহলে এই যে তদ্ধিতার্থক দ্বিগুর সাথে এর কি সম্পর্ক? আগেকার দিনে এই ঠিক সেইরকম সেম একইভাবে কি করা হতো না, মুদ্রার প্রচলন ছিল না। তখন কি করা হতো না, কড়ি দিয়ে মানুষের জিনিসপত্র কিনতো এবং এই যে তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাও কিন্তু মানে প্রায়ই দেখা যেত। গঙ্গাসাগরে সন্তানকে বিসর্জন দিয়ে দিচ্ছে। ১ম সন্তান হলে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দিচ্ছে। বলতো একটা সন্তান জন্ম করতে মায়ের 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে যে কষ্ট উম মানে পায়, সেই কষ্ট কিন্তু অন্য কেউ কিন্তু পায় না। তাহলে সে সন্তানকে কি করছে না হচ্ছে জলে ভাসিয়ে দিচ্ছে। ঠাকুরের মানত করেছিল ব্যাস। কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক নয়। ঠাকুরের মানত করেছে ঠিক আছে, সন্তান দিয়েছে, সন্তানকে একবার এখন কি করে বলতো, এখন গঙ্গাসাগর মেলাতে অনেক পুলিশ টুলিশ ফোর্স টোর্স থাকে তো আর ওই ভাসায় না। এখন কি করে না ওই গঙ্গাসাগরের জলে ডুবিয়ে তুলে নেয়। আহ, উম, এর ফলে কি হয় না, এর ফলে সন্তান তার প্রাণে বাঁচলো এবং মা তার সন্তানকে আবার ফিরে পেল। এটা এখন হয়, এখন বর্তমানে, কিন্তু আগেকার দিনে কিন্তু এই প্রথা কিন্তু ছিল না। আজ থেকে 50 বছর আগে চলে যাও, সে কিন্তু গঙ্গাসাগরে ভাসিয়ে দিত। বিভিন্ন সিনেমা টিনেমায়ও দেখে থাকবে। তো এখানে দেখো কি বলছে যে 2 কড়ির মূল্যে কৃত, অর্থাৎ কড়ি দিয়ে কি করতো না, এইভাবে কি করতো বিনিময়ে কিনা হতো। তাই দেখো ব্যাস বাক্য যখন আমরা করব তখন কিন্তু এটাই বলবো যে 2 কড়ির মূল্যে কৃত, মানে বিনিময়ে, মূল্যও বলতে পারো, কোনো কোনো বইতে বিনিময়েও আছে। তোমরা বামনদেবের বইতে আছে দেখবে, অনেক জায়গাতে আছে, মূল্যও আছে, বিনিময়েও আছে। যে কোনো বলতেই পারো, কোনোটা অসুবিধা নেই। 5 কড়ির মূল্যে কৃত, 3 কড়ির মূল্যে কৃত, 7 কড়ির মূল্যে কৃত। এখানে পরে বলে দিয়েছি দেখো যে এছাড়াও এইভাবেই হচ্ছে 2 কড়ি, 3 কড়ি, 5 কড়ি, 7 কড়ি, তারপরে হচ্ছে ইত্যাদি হতে পারে। আগেকার দিনে এই যে লিখে দিয়েছি দেখো যে আগেকার দিনে 7 কড়ির সমষ্টির মূল্যে ক্রয় করা হতো মানে সন্তানকে। আর আসল কাহিনীটা তো তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে বাংলায় প্রচলন ছিল কি, যে কড়ি দিয়ে জিনিসপত্র কেনা বেচা, এটার প্রচলন ছিল। এবার দেখো এটা হচ্ছে তদ্ধিতাত্ত্বক দিগুর ক্ষেত্রে বললাম। এবার সমাহার দিগুর ক্ষেত্রে আমরা কি বলবো না, নামটাই তো তার সমাহার, খুব ইম্পর্ট্যান্ট, ওই জন্য স্টার দিয়ে আছে দেখো, এই যে এই নিচের দিকে পিডিএফ এ দেখে নিবে, প্রত্যেকটাই স্টার দেওয়া আছে। এগুলো পরীক্ষায় পড়ে বলেই আমি দিয়ে রেখেছি।
সমাহার দ্বিগুর ক্ষেত্রে নামটাই তো তার সমাহার। তার মানে কি এখানে মানে সমষ্টি বোঝাবে। অর্থাৎ আমরা কি দেখবো, যে এই যে বলছে দেখো তে প্রান্তরের সমাহার, ত্রিভুবনের সমাহার, সাত সমুদ্রের সমাহার, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো। চতুষ্পদীর সমাহার, নবরত্নের সমাহার, সপ্তরতির সমাহার, 10 দিকের সমাহার, ষড়ঋতুর সমাহার, দশ চক্রের সমাহার, হচ্ছে ত্রিমূর্তি, তিন মূর্তি বা ত্রিমূর্তির সমাহার, পঞ্চবটের সমাহার, পঞ্চবার্ষিকী, পঞ্চবর্ষের সমাহার। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম কি, লাস্টে সমাহার শব্দটা বসবে। এটাই হচ্ছে কি না সমাহার দ্বিগু।